নেই, জাস্ট যেগুলো যেগুলো লিখতে হবে এগুলো লিখে ফেলবো, তাহলে মনে থাকবে। কারণ আমি বলতেছি এগুলো পরে কি ভুলে যাবেন। আচ্ছা, আমরা সেটেলমেন্ট শুরু করার আগে আমাদেরকে আগে যেটা জানতে হবে, সেটেলমেন্ট আসলে কোত্থেকে আসছে বা কী জন্য আমরা সেটেলমেন্টটা বের করব। তো গত ক্লাসে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কি কম্প্যাকশন। তো কম্প্যাকশন এবং সেটেলমেন্ট দুইটাই কি কাছাকাছি। সেটেলমেন্ট থেকে আসতেছে কি কনসলিডেশন। তো এখন আমি যে কম্প্যাকশন তারপর হচ্ছে কনসলিডেশন এগুলা কোত্থেকে আসছে সেই জিনিসটাই দেখাবো। প্রথমে আসতেছে, প্রথম যে টার্মটা সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি অর্থাৎ বলতে কি বোঝাচ্ছে, কোনো একটা সয়েলকে কম্প্রেস করা যায় কি না, কম্প্রেস করার প্রক্রিয়াগুলো কি কি। সো কম্প্রেসিবিলিটি থেকে আসলে ভাগ হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে কি কম্প্যাকশন, একটা হচ্ছে কনসলিডেশন। তাহলে কম্প্রেসিবিলিটি বলতে কি বুঝতেছি, কোনো একটা সয়েল পার্টিকেলকে কম্প্রেস করা যায় কি না, ঠিক আছে, বা কম্প্রেস করার অ্যাবিলিটিকে বলতেছি কি কম্প্রেসিবিলিটি। এখন হচ্ছে কম্প্রেস দুইভাবে করা যায়, একটা হচ্ছে মানে খুব ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে যে প্রক্রিয়া কম্প্রেস করবে সেটাকে বলবে কম্প্যাকশন, আর যেটা টাইম ডিপেন্ডেন্ট, যেটা একটু সময় লাগবে কম্প্যাক্ট হতে, সেটাকে বলা হচ্ছে কনসলিডেশন। তো কনসলিডেশনের মধ্যে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে কি প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। এখন আসি প্রাইমারি এবং সেকেন্ডারি বিষয়টা কি। সো কম্প্যাকশন জিনিসটা যেহেতু গত ক্লাসে পড়ছি, কম্প্যাকশন আরেকটা বিষয় আমি বলে দিই, সেটা হচ্ছে এটার জন্য ডিগ্রি অফ স্যাচুরেশন 1-এর কম হইতে হবে। 1-এর কম কেন কম হবে, কারণ আমি যেটা বলেছিলাম যে কম্প্যাকশনে আমাদের পুরা মাটির সাথে আমার এয়ারও আছে, ওয়াটারও আছে। তো আপনার যদি মাটির সাথে এয়ার না থেকে যদি পুরোটা ওয়াটার থাকতো, তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন কী হতো, 1 হয়ে যেত, মানে পুরাটা স্যাচুরেটেড, তাই এটা 1 হয়ে যেত। কিন্তু আমার কম্প্যাকশন কী হইতে হবে, 1-এর কম হইতে হবে। যদি 1 হয়ে যায় তাহলে সেটা আর কি হবে না, কম্প্যাকশন হবে না, কারণ তখন আর কোনো কি নাই, কোনো ভয়েড নাই। সো আমাকে এটাই মনে রাখতে হবে যে কম্প্যাকশনে এর মান কী হইতে হবে, 1-এর কম হইতে হবে, কারণ এখানে কি থাকতে হবে, এয়ার ভয়েড থাকতে হবে, ঠিক আছে। এবার আসি প্রাইমারি কনসলিডেশন জিনিসটা কি। প্রাইমারি কনসলিডেশন বলতে বোঝাচ্ছে যে কম্প্যাকশন এবং কনসলিডেশনের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে যদি আমি মাটিকে কম্প্যাক্ট করে যদি মাটি থেকে ভয়েড বের করে ফেলি, সেই প্রক্রিয়া হচ্ছে কম্প্যাকশন। আর কনসলিডেশনে যখন আমি চলে আসবো তখন কিন্তু মাটিতে আর কোনো কি নাই, কোনো এয়ার ভয়েড নাই, অর্থাৎ বাতাস সব বের হয়ে গেছে কম্প্যাকশনে। এখন যেটা বের হবে সেটা কি, ওয়াটার। সো আপনার প্রাইমারি কনসলিডেশনে ওয়াটার বের হবে, কিন্তু সেকেন্ডারিতে যেতে যেতে কী হবে না, আর কোনো ওয়াটার থাকবে না। প্রাইমারি কনসলিডেশনে সব ওয়াটার কম্প্যাক্ট হয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, বা একটা নির্দিষ্ট টাইমে, এই টাইমটা অনেক সময় লাগতে পারে, 5 দিন, 10 দিন, 1 বছর, 10 বছর, 100 বছরও লাগতে পারে। কতক্ষণে বের হয় এটা কোনো কি নাই, এটার কোনো গ্যারেন্টি নাই। সো প্রাইমারি কনসলিডেশনে তাহলে কি বের হবে, আপনার যে রিমেনিং ওয়াটারগুলো ছিল ওয়াটারগুলো বের হয়ে যাবে। তো সেকেন্ডারি কনসলিডেশন আসলে কি হয় তাহলে, সেকেন্ডারি কনসলিডেশনে মাটির, ঠিক আছে, রিঅ্যাডজাস্টমেন্ট হয়, অর্থাৎ প্লাস্টিক ডিফরমেশন হয় মাটির, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে ওয়াইড রিমুভ হয়, এখানে আপনার ওয়াটার রিমুভ হয় এই প্রক্রিয়ায়, আর এই প্রক্রিয়ায় কী হয়, মাটির প্লাস্টিক, ঠিক আছে, ডিফরমেশন বা রিঅ্যারেঞ্জমেন্ট হয়। তাহলে আমরা 3টে জিনিস শিখলাম কম্প্রেসিবিলিটি থেকে, একটা হচ্ছে কম্প্যাকশন, একটা হচ্ছে কনসলিডেশন প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। তো এখানে যেটা বলে দিচ্ছি এটার মান কত হবে বলেন তো, তাইলে এর মান প্রাইমারিতে 1 হবে, কারণ এখানে কি নাই, কোনো ভয়েড নাই, পুরাটাই হচ্ছে আপনার ওয়াটার, কোথায়, প্রাইমারি পার্টে। সো ডিগ্রি অফ স্যাচুরেশন হইতে হবে 1। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, কম্প্যাকশন জিনিসটা কি বুঝছি সবাই?
কম্প্যাকশন তাহলে কি মাটি থেকে ভয়েড বের করা একটা, আর এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, খুব আর্লি হয়। তারপর হচ্ছে এটা ডিগ্রি অফ স্যাচুরেশন একের কম হবে গেল। প্রাইমারিতে কি হয় তাহলে ওয়াটার পার্টিকেল বের হয়ে যায়, তারপর এটা টাইম ডিপেন্ডেন্ট, এটা সময় লাগবে, ঠিক আছে। আর এটা ডিগ্রি অফ স্যাচুরেশন কত হইতে হবে 1 হইতে হবে। সেকেন্ডারি কনসলিডেশন কি রিঅ্যাডজাস্টমেন্ট অফ সয়েল পার্টিকেল অথবা প্লাস্টিক ডিফরমেশন, আর কিছুই না। যে মাটিগুলো আছে এগুলো একটা নির্দিষ্ট সময় পর মাটিও কি হয় সেটেল হয় না, সেখানে ওয়াটারও নাই কি নাই পানিও নাই, কিন্তু মাটি কি হবে অটোমেটিক তাদের শেপের কারণে সেটেল হবে। সো এটা হচ্ছে সেকেন্ডারি কনসলিডেশন। সো আজকের যে আমাদের টপিকটা সেটা হচ্ছে সেটেলমেন্ট, অর্থাৎ এই কনসলিডেশনের পুরো পার্টটাই হচ্ছে সেটেলমেন্ট। এই পুরো পার্টটা নিয়ে আমরা পড়বো আজকে সেটেলমেন্ট অধ্যায়ে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে নর্মালি কনসলিডেটেড এবং ওভার কনসলিডেটেড ক্লে কি বা সয়েল কি, ঠিক আছে। আমাকে আগে ওটা জানতে হবে, কারণ আমরা যে সেটেলমেন্টটা পড়ব এটা দুইটা পার্টিকেলের জন্য হইতে পারে, একটা হচ্ছে নর্মালি কনসলিডেটেড আরটা হচ্ছে ওভার কনসলিডেটেড। তো এটা আমি গত ক্লাসে কম্প্যাকশন পড়ার সময় বলেছিলাম, কারো কি মনে আছে? হোয়াট ইজ এনসিসি? কাছাকাছি লোড নিয়ে সম্পর্কিত। আর ওসিসিটা কি? আচ্ছা, এখন সবাই ক্লিয়ার হয়ে যাব। মনে করেন আমার এটা হচ্ছে গ্রাউন্ড, ভূমি। এখানে আগে একটা 3তলা ভবন ছিল। কয়তলা ভবন? 3তলা ভবন ছিল। তো এই মাটিটা একটা নির্দিষ্ট স্ট্রেস বহন করছে এই 3তলা ভবনের জন্য, তাই না? তো মনে করেন যে 20 বছর পর কোনো কারণে এই অনেক সময় আমরা কি করি, বিল্ডিং ভেঙে আবার কি ডেভেলপারকে দিয়ে আরও উঁচু বিল্ডিং করি না। তো মনে করেন এখন আমি কি করলাম, একটা 15 তলা বিল্ডিং করে ফেললাম ওই জায়গায়, হ্যাঁ, ডুপ্লেক্স একটা বিল্ডিং করে ফেললাম। তার মানে সিনারিওটা কি দাঁড়াইলো, এখন প্রেজেন্টলি যে স্ট্রেসটা নিচ্ছে সেটা কি আগের থেকে অনেক বেশি নিয়ে নিচ্ছে না স্ট্রেস? তাহলে কি হবে এই ক্ষেত্রে বলেন তো? মানে আগের স্ট্রেস কি ছিল, আগে সয়েল লোড নিছিল কম, প্রেজেন্টলি সয়েল লোড নিতেছে কি বেশি। তাহলে প্রেজেন্টলি যে লোড বেশি নিচ্ছে তাহলে এটা সেটেল কি হবে, বেশি হবে না? তাহলে এখন মাটিটা বেশি সেটেল হবে, অর্থাৎ মাটিটা এখন বেশি লোড নিতেছে, যার কারণে এই স্টেটটাকে বলা হচ্ছে কি এনসিসি, নর্মাল কনসলিডেটেড ক্লে। নর্মাল কনসলিডেটেড ক্লে। আর আমরা যে সেটেলমেন্টটা পড়ো বেসিক্যালি এগুলো ক্লে পার্টিকেলের জন্য, স্যান্ডি সয়েল না। আবার মাটির নিচে কি থাকে? স্যান্ডি সয়েল থাকে না, তো ক্লে পার্টিকেলে থাকে যেখানে পানি সহ থাকে আর কি। সো এনসিসি মানে কি তাহলে বলেন তো? আগের যে লোডটা সেটার তুলনায় বর্তমানের লোডটা বেশি, তার মানে বর্তমানে সয়েল মানে ডিফরমেশন হবে বেশি, অর্থাৎ সেটেলমেন্ট হবে বেশি। তো এখানে তাহলে কি বলবো, লার্জ সেটেলমেন্ট। তাহলে এনসিসি সয়েলের জন্য কি হবে, লার্জ সেটেলমেন্ট। তাহলে এবার সেমভাবে আমি যদি ওসিসির জন্য পড়তে যাই, মনে করেন আগে 15 তলা বিল্ডিং ছিল, ঠিক আছে। তাহলে আগে কি হয়েছে, আগে সয়েলটা অনেক বেশি লোড নিয়ে নিচ্ছে, যত সেটেল হওয়ার হয়ে গেছে। এখন আমি 15 তলা বিল্ডিং ভেঙে ফেললাম, বললাম যে এটা ভূমিকম্পের জন্য খুব সহনীয় না, ভেঙে ফেললাম। ওই জায়গায় আমি একটা 3তলা ঘর বানালাম শুধু। তাহলে এখন কি সয়েলটা এই সেটেল মানে ওই পরিমাণ লোড নিবে? আগে এটা পূর্বে অনেক লোড নিয়ে নিচ্ছে, বর্তমানে এটা লোড নিবে কম। তাহলে এই ধরনের সয়েলকে বলবো কি ওভার কনসলিডেটেড, অর্থাৎ এটা সেটেলমেন্ট হবেই কম, ঠিক আছে। এটা সেটেলমেন্ট কম হবে কারণ এটা আগে অনেক লোড নিয়ে নিচ্ছে, বর্তমানে ওটা আর লোড নিতে পারতেছে না। এগুলো কি আগে 15 তলার তুলনায় 3তলা কি কিছুই লোড দিতে পারতেছে না, কারণ এটা আর কি হবে না, লেস সেটেল হবে এটা। সো এই ধরনের সয়েলকে বলবে তাহলে কি ওভার কনসলিডেটেড ক্লে। তো বোঝা গেছে পার্থক্য, ওভার কনসলিডেটেড কি, নর্মাল কনসলিডেটেড কি, ঠিক আছে। তাহলে এটাই যে মেন বেসিক পার্থক্য। তো এখন এই জিনিসটা ইকুয়েশন আকারে যদি আমি বের করতে যাই, মানে এই সয়েলটা আসলে ওসিসি হবে নাকি এনসিসি হবে, আমাকে একটা ইকুয়েশন ইউজ করতে হবে, সেটাকে বলে ওভার কনসলিডেশন রেশিও, ও সি আর। একটু লিখে ফেলি, ও সি আর ইকুয়াল টু কি, ইফেক্টিভ স্ট্রেস in the past
ইফেক্টিভ স্ট্রেস ইন প্রেজেন্ট। এটা হইতেছে বেসিক্যালি রেশিওটা, ঠিক আছে? পূর্বে এটার স্ট্রেস কত ছিল, বর্তমানে এটা কত স্ট্রেস নিচ্ছে, এই দুটার রেশিও থেকে বলে ও সি আর। তো ও সি আর এর মান এনসিসি এর বেলায় হবে একের সমান অথবা একের চেয়ে কম, আর ওসিসির বেলায় হবে একের অধিক। আপনাকে যদি ম্যাথ করতে দেয় তাহলে আপনি যদি আগের কত স্ট্রেস ছিল এটা যদি জানেন, বর্তমানে এটা কত স্ট্রেস নিচ্ছে সয়েলটা এটা জানেন, এই দুটোর রেশিও যদি একের বড় হয়ে যায়, অর্থাৎ খেয়াল করেন পূর্বে এটার কি যে স্ট্রেস সেটার মান বড় আর এটা ছোট, তাহলে আমরা বড়কে ছোট দিয়ে ভাগ করলে কি পাই, মানটা বড় পাই, তাহলে কি একের বেশি বড় হয়ে যাবে। সো ও সি আর যদি একের বড় হয়ে যায় তখন সেটাকে বলবে কি ওসিসি সয়েল, আর যদি একের ছোট বা একের ইকুয়াল হয় তাহলে সেটা এনসিসি সয়েল। ক্লিয়ার? তাহলে ইকুয়েশন থেকে আমরা ডেভেলপ করতে পারি আর আমরা ডেফিনেশন থেকেও দিতে পারি হোয়াট ইজ এনসিসি, হোয়াট ইজ ওসিসি। তাহলে এই দুইটা সয়েল আমরা ক্লিয়ার। প্রাইমারি কনসলিডেশনের কিছু গ্রাফ পড়বো আমরা লেকচার শেষে, আগে লেকচারটা শুরু করে দিই। তাহলে একটা সয়েল প্রথমে কি করতে হয়, প্রথমে কম্প্যাক্ট করতে হয়, কম্প্যাক্ট করে তার মধ্যে ভয়েড যা আছে তা বের করে নিব। এরপরে কি করতে হবে, সয়েলের ওয়াটার কন্টেন্টগুলো বের করতে হবে, যেটাকে বলে প্রাইমারি কনসলিডেশন। তো একটা জিনিস, একটা ফাউন্ডেশন যখন আমি করব, ফুটিং থেকে লোডটা এসে কি হবে, প্রথমে প্রাইমারি কনসলিডেশন হবে, অর্থাৎ ওয়াটার পার্টিকেলগুলো বের হয়ে যাবে। এরপরে একটা নির্দিষ্ট সময় পর সেখানে কি হবে, সেকেন্ডারি কনসলিডেশন হবে, অর্থাৎ সয়েলগুলোর রিঅ্যাডজাস্টমেন্ট হবে। সো সেটেলমেন্টটা জানার আগে আমাকে জানতে হবে ওই মাটিগুলা কিভাবে সেটেল হচ্ছে। তো মনে করেন আপনার এটা ফাউন্ডেশন, ঠিক আছে, মাটির ফাউন্ডেশন। তো আপনার যদি এটার যদি সেটেলমেন্টটা ইউনিফর্ম হয়, খেয়াল করেন কি বলতেছি, সেটেলমেন্ট যদি ইউনিফর্ম হয় তাহলে ইটস ওকে, আপনার বিল্ডিংয়ের জন্য ওকে। কারণ কি, বিল্ডিংতে প্রত্যেকটা কোণা আপনার ইকুয়ালি সেটেল হচ্ছে, তাহলে কোনো প্রবলেম নাই। কিন্তু সেটেল যদি ডিফারেন্সিয়াল হয়, একটা হচ্ছে ইউনিফর্ম আর একটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল, অর্থাৎ কি আপনার বিল্ডিংয়ের চারটা কোণার মধ্যে একটা কোণা আগে ঢুকে যাচ্ছে, তাহলে কি আপনার জন্য ক্ষতি না? ঠিক আছে, আপনার জন্য কি হবে, ক্ষতি। সো সেটেলমেন্ট জিনিসটা এই জন্যই জানা দরকার যে আমার এটা কি ইউনিফর্মলি হইতেছে নাকি এটা ডিফারেন্সিয়ালভাবে হচ্ছে। সো যদি ডিফারেন্সিয়ালভাবে হয় তাহলে বিল্ডিং কী হবে, বিল্ডিং হেলে পড়বে, হেলে পড়লে বিল্ডিং কী হবে, ফেটে যাবে বা সমস্যা হবে স্ট্রাকচারের জন্য। সো আমাকে আগে জানতে হবে যে কীভাবে সেটেল হইতেছে, ঠিক আছে। নেক্সট স্লাইড। সো খেয়াল করেন এখানে কি বলা হচ্ছে, সাপোজ এ ভার্টিক্যাল লোড ইজ প্লেসড অন দ্য এক্সিস্টিং গ্রাউন্ড। উপরে আমি একটা লোড দিতেছি, দ্য ইফেক্ট অফ দ্য লোড জেনারেলি ফেল্ট বাই দ্য সয়েল আপ টু দ্য ডেপথ অ্যাবাউট 2 to 3 times উইথ অফ দ্য ফুটিং। মনে করেন এটা হচ্ছে ফুটিংয়ের কি উইথ, এটা ফুটিং না, আচ্ছা মনে করেন এটা সয়েল লেয়ার দিছে, এটাকে ফুটিং মনে করেন, ফুটিংয়ের এটাকে বলা হচ্ছে উইথ। ফুটিংয়ের উইথের কয় গুণ বলছে, 2 থেকে 3 গুণ পর্যন্ত, অর্থাৎ এটার মান যদি 2 মিটার হয় তাহলে 4 মিটার অবলিক 6 মিটার পর্যন্ত এটার কি থাকে, ইন্টেন্সিটিতে থাকে ফুটিংয়ের। তো এখানে এই লাইনটাই বলা হলো যে ইফেক্টটা কতটুকু কাজ করবে, ফুটিংয়ের উইথের 2 গুণ বা 3 গুণ পর্যন্ত ইন্টেন্সিটিটা কাজ করে। ওয়াটার ক্যান ড্রেন আউট ফ্রম দ্য সয়েল অ্যান্ড সাবসিকুয়েন্টলি সয়েল লেয়ার স্কুইজ উইথ রেজাল্ট সেটেলমেন্ট অফ দ্য স্ট্রাকচার। তো যেটা বলা হচ্ছে এটা সেটেল হয় কেন, আপনার মাটির ভিতরে কী থাকে, আইদার ভয়েড থাকবে নাহলে ওয়াটার থাকবে। তো আপনার ভয়েডগুলো যখন বের হবে, ওয়াটার যখন বের হবে, তখন অটোমেটিকলি কী হবে, এখানে একটা স্পেস তৈরি হয়ে যাবে, ফলে কী করবে, ফাউন্ডেশনটা সেটেল করবে। তো এই সময় বলা হচ্ছে যে স্কুইজ, স্কুইজ বলতে কি পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে স্কুইজ বলে। তো সেটেলমেন্টটা কেন হবে তাহলে, 2টা কারণে হবে, একটা হচ্ছে পানি বের হয়ে যাওয়া, আর পানি কেন বের হবে, নিশ্চয়ই এখানে ভিতর ভিন্ন ভিন্ন লেয়ার ছিল। মনে করেন যে লেয়ার স্যান্ড ছিল, মাঝখানে হয়ে গেছে কি ক্লে, তার মানে এখানে হচ্ছে আপনার পানির পরিমাণ বেশি। সো যখন এটা স্যান্ডউইচের মতো আর কি, যখন এদিকেও স্যান্ড এদিকেও স্যান্ড, উপর থেকে দিলাম, তাহলে এখানে কী হলো, এখান পানি বের হয়ে যাওয়া শুরু করলো। সো যার কারণে এটা কী হবে, এটা সেটেল হবে। সো এখানে এই কথাটাই বলা আছে। পরের স্লাইড। হোয়াট ইজ সেটেলমেন্ট, হাউ সেটেলমেন্ট অকার্স। তো
তো খেয়াল করেন এখানে যদি ফিগারটা বুঝতে চাই, এটা হচ্ছে একটা ওয়েট। তো আমি এখানে কিছু একটা বক্সে আমি কিছু স্যান্ড পার্টিকেলও নিলাম, সাথে আমি কিছু ওয়াটারও নিলাম। তো যখন আমি ওয়েটটা দেওয়া শুরু করব, প্রথমে ওয়েটটা কি তা ওয়াটারে ক্যারি করা শুরু করবে হালকা হালকা, এটা আমরা একটু পরে বুঝবো, ঠিক আছে। তো কী করলো, ওয়েটটা হালকা হালকা ওয়াটার নেওয়া শুরু করলো। একটা সময় ওয়াটার যখন বেরিয়ে যাবে তখন আর ওয়াটার নিতে পারবে না ওয়েটটা, তখন কে নিবে, ওয়েটটা নিতে হবে স্যান্ড থেকেই। সো বেসিক্যালি এটাকেই বলা হচ্ছে সেটেলমেন্ট। আপনার ওয়াটার বেরিয়ে গেছে, ফাউন্ডেশনটা আগে ছিল এই জায়গায়, এখন হয়ে গেছে এই জায়গায়, ঠিক আছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি বেসিক্যালি সেটেলমেন্ট। দ্য সাবসিডেন্স অফ ফাউন্ডেশন ওয়িং টু এক্সপালশন অফ ওয়াটার ফ্রম দ্য সয়েল নোন এজ সেটেলমেন্ট। তাহলে মাটির যে লেয়ার আছে এখান থেকে ওয়াটার বের হয়ে যাওয়ার কারণে মাটির লেয়ারটা হালকা বসে যাওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি সেটেলমেন্ট, ঠিক আছে। Is settlement same for all types of soil? No. Sand settle immediately, but clay, খেয়াল করেন যেটা বলছিলাম, আমরা যদি স্যান্ড থাকে, স্যান্ড অর্থাৎ কোহেশনলেস সয়েল, সেই জিনিসটা কি হয়, ইমিডিয়েটলি সেটেল করে ফেলে। আপনি লোড দিচ্ছেন, ইমিডিয়েটলি সেটা কি করলো, রিঅ্যাকশন করলো। কিন্তু ক্লে এটা কি নেয়, সময় নেয়, যেটা আমরা বলছি ওসিসি বা ওই আরেকটা কী ছিল এনসিসি, দুইটাই হইতে পারে। ওয়াটার ক্যান ড্রেন আউট ফ্রম দ্য ওয়াটার আইদার কুইক অথবা স্লো, ডিপেন্ডস অন দ্য পারমিয়াবিলিটি ক্যারেক্টারিস্টিক্স অফ সয়েল। তো এই জিনিসটা কার উপর ডিপেন্ড করতেছে, তাইলে পারমিয়াবিলিটির উপরে ডিপেন্ড করতেছে। আপনার স্যান্ডের মধ্যে কি তাড়াতাড়ি পানি চলে আসতে পারে, স্যান্ড বেশি পারমিয়েবল, ক্লে কি লেস পারমিয়েবল, পানি সহজে বের হয় না, ফলে সেটেলমেন্ট হতে একটু সময়টা বেশি লাগে। নেক্সট স্লাইড। সো আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সেটেলমেন্ট কয় প্রকার ছিল, মানে দুই প্রকার, একটা প্রাইমারি আর একটা কি সেকেন্ডারি। তো ঠিক আছে, প্রাইমারি সেকেন্ডারি। এখানে যে কনসলিডেশন, এটাকে বলা হচ্ছে কি কনসলিডেশনকে দুইভাবে ভাগ করছে, প্রাইমারি সেকেন্ডারি। কিন্তু এর আগে একটা ইমিডিয়েট সেটেলমেন্ট হয়, এটা বেসিক্যালি ওই যে এয়ার ভয়েড বের হয়ে যাওয়ার কারণে। তো সেটেলমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইমিডিয়েট আর একটা হচ্ছে কনসলিডেশন। কনসলিডেশনকে দুইটা ভাগে ভাগ করে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। তো ইমিডিয়েট সেটেলমেন্টটা কেন হয় তাহলে, ইমিডিয়েটটা হচ্ছে যেটা বলতেছিলাম যে ইমিডিয়েটলি আমি মনে করেন যে মাটিতে দাঁড়ালাম, আমি যখন বিচে যাই, যখন আমার নিচে কি আমি যখন কোনো বালির উপর দাঁড়াই, সাথে সাথে পানিগুলো একটু বের হয়ে যায়। তো ইমিডিয়েটলি যেটা পানি বের হয়ে যাবে সেটাকে বলা হচ্ছে কি ইমিডিয়েট সেটেলমেন্ট। তো এরপর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখা গেছে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি, তো এটাকে বলা হবে কি কনসলিডেশন সেটেলমেন্ট, ঠিক আছে। তো এখানে যেটা বলা হচ্ছে, আমি দাঁড়ানোর ফলে সাথে সাথে সয়েলগুলো একটু কি রিঅ্যাডজাস্টমেন্ট হওয়া শুরু করছে, দাঁড়ানোর সাথে সাথে তখনই পানিগুলো বের হয়ে যাচ্ছে। সেই ইনস্ট্যান্টেনিয়াস প্রসেসকে বলা হয় ইমিডিয়েট অথবা ইলাস্টিক সেটেলমেন্ট। তাহলে ইমিডিয়েটের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি ইলাস্টিক। আর কনসলিডেশনের দুইটা নাম, সেটা হচ্ছে একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। তো প্রাইমারি আমরা দেখেছি কেন হয়, সেকেন্ডারিও কেন হয় দেখেছি, আমরা একটু পর আরও ক্লিয়ারলি জানতে পারবো। চলে যাই এই স্প্রিং এটাতে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সবই বুঝবো। তার যা কি কনসলিডেশনকে ভালোভাবে বোঝানোর জন্য এই পরীক্ষাটা করছে তার জায়গায়, ঠিক আছে। সে কীভাবে করছে আমি বলি। প্রথমে একটা কি আছে, সে একটা বক্স নিল, বক্সের মাঝখানে কি রাখলো, একটা স্প্রিং রাখলো, বক্সের ভিতরে সে পানি দ্বারা ফিল আপ করলো, করে সে এখানে লোড দেওয়া শুরু করলো, কোথায় স্প্রিংয়ের উপর একটা লোড বসানো শুরু করলো। তো প্রথম যেটা প্রক্রিয়া হবে সেটা হচ্ছে কি খেয়াল করেন, এই যে লোডটা আসতেছে, এই লোডটা প্রথমে কে নিবে, পানি নিবে। যতক্ষণ পর্যন্ত পানি নিতেছে স্প্রিংয়ে কোনো ইফেক্ট আসতেছে না, স্প্রিং সে একদম মানে হালকাভাবে বসে আছে। তো পানি যখন আস্তে আস্তে বের হওয়া শুরু করছে লোডের ফলে, যখন পানি একটা সময় বের হয়ে গেছে তখন কিন্তু স্প্রিং একা হয়ে গেছে, তখন বলতেছে না লোডটা সব আমারই নিতে হবে। তখন কি পুরো লোডটা স্প্রিংয়ে নিবে, কারণ এখন আর কি পানি সে মানে নিতে পারতেছে না লোডটা। তো এইটার মাধ্যমে যেটা বলা হচ্ছে সেটা সয়েলের যে স্কেলিটন অর্থাৎ সয়েল পার্টিকেলগুলো হইতেছে স্প্রিং, আর সয়েলের মধ্যে যে পানি থাকে সেগুলো হচ্ছে বেসিক্যালি এই পানিটা। প্রথমে যখন আমি বিল্ডিংটা উঠাবো, ঠিক আছে, ফাউন্ডেশনের লোডটা প্রথমে সাপোর্ট হিসেবে পানিগুলাই সাপোর্টটা নিবে। যখনই পানিগুলা বের হয়ে যাবে তখন পুরা লোডটাকে নিতে হবে, কাকে, সয়েলকে নিতে হবে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি ওই এখানে পানিটাকে পোর ওয়াটার প্রেশার হিসেবে কাউন্ট করেন, আর স্প্রিংটাকে, ঠিক আছে, স্প্রিংয়ের যে এটাকে ইফেক্টিভ স্ট্রেস হিসাবে কাউন্ট করেন, ঠিক আছে। আর যে দুইটা মিলে সেটা টোটাল স্ট্রেস। তাহলে কি হবে, টোটাল স্ট্রেস ইকুয়াল টু, ঠিক আছে, সরি ইফেক্টিভ স্ট্রেস ইকুয়াল টু টোটাল স্ট্রেস মাইনাস পোর ওয়াটার প্রেশার। এটাই হইতেছে কি তার জাগির এক্সপ্রেশন।
সো এখানে যেটা বলছে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন, এটা অলরেডি আমরা জানি। সেটা হচ্ছে যখন দুইটা লেয়ারের মাঝখানে দুইটা ভিন্ন ধরনের স্যান্ড থাকবে, মাঝখানে যদি সফট কোনো স্যান্ড পড়ে বা ক্লে টাইপের যদি স্যান্ড পড়ে, তাহলে এখান থেকে কি ড্রেনেজ হওয়া শুরু করে। লোড আসার সাথে সাথে মাঝখানের লেয়ার থেকে ড্রেনেজ হওয়া শুরু করবে, তখনই হচ্ছে বেসিক্যালি সেটেলমেন্টটা আকার হবে। তো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, মানে যদি আমি একদিক থেকে কাউন্ট করি আর কি, ঠিক আছে, তখন হচ্ছে সেটেলমেন্টের জন্য এইভাবে প্রক্রিয়া। নেক্সট স্লাইড। সো এই সেটেলমেন্টটা বের করার জন্য যেই টেস্টটা করতে হয় সেটা হচ্ছে ওডোমিটার টেস্ট। এখন এই টেস্টটার জন্য কীভাবে করে একটু দেখি আমরা। প্রথমে একটা এরকম সিলিন্ডার টাইপের একটা শেপ থাকবে, ওইখানে আপনার আরেকটা ছোটো আরেকটা চেম্বার থাকবে, যেখানে খেয়াল করেন মাঝখানে আমি স্যান্ডকে রাখবো বা সয়েল পার্টিকেলকে রাখবো, উপরে একটা পোরাস স্টোন, এখানে একটা পোরাস স্টোন থাকবে। তো এরপরে আমি এখানে লোড দেওয়া শুরু করব, কিন্তু খেয়াল করেন এই পুরো জিনিসটা থাকবে একটা সারাউন্ডিং পানির মধ্যেই। কেন থাকবে? কারণ যেন সয়েলের মধ্যে যে পানিটা আছে ওটা যেন ডিস্টার্ব না হয়। আমি যদি এটা এখানে পানি না দিই তাহলে সয়েলের পানিগুলো ভিজে যাবে, ডিস্টার্ব হবে। আমি আসলে তখন যে পোর ওয়াটারটা আছে সয়েলে সেটা আমি ক্যালকুলেশন করতে পারবো না, ঠিক আছে। সো আমি যে পরীক্ষাটা করব, পরীক্ষাটা করার আগে আমার কি করতে হবে, চারপাশে আগে পানি রাখতে হবে। তাহলে কী পরিমাণ পানি বের হইতে যায় সেটা আমি পরে কাউন্ট করতে পারবো এই পানির সাপেক্ষে মেজার করে, ঠিক আছে। সো এখানে হচ্ছে ডায়াল গজটা আছে, পানির লেয়ার কতটুকু বাড়তেছে নামতেছে সেটা আমি বুঝতে পারবো। সো লোড কী পরিমাণ দিচ্ছি সেটাও আমি পাবো। সেইটাকে বলা হচ্ছে কি ওডোমিটার টেস্ট। তাহলে ওডোমিটার টেস্টে কী করা হয় বলেন তো? সয়েলের কনসলিডেশন, অর্থাৎ এটা কত সময়ে সেটা কনসলিডেটেড হবে, অর্থাৎ বসবে, সেই জিনিসটা বের করতে পারবো। আমরা মনে করেন যে ছোট একটা প্লটে আমরা এটার কনসলিডেশনটা বের করব। মনে করেন আমাদের এখানে 1 মিনিট 2 মিনিটের জন্য বের হইলো, ওটা আমি তারপরে ইয়ারের সাপেক্ষে সেটা বের করতে পারবো কনভার্সন করে, ঠিক আছে। টাইম ফ্যাক্টর একটা জিনিস আছে। তো আমি মনে করেন এখানে আমার ল্যাবে আসছে 1 মিনিট, সেটা টাইম ফ্যাক্টরে বসা দিলে সেটা আসলে কতদিন লাগবে সেটা আমরা বের করতে পারবো। সেই টেস্টের মাধ্যমে ওভাবেই করে আমরা দেখবো সামনে। চলে যাই নেক্সট স্লাইডে। এটা হইতেছে বেসিক্যালি ওডোমিটারটা। এখানে হচ্ছে আপনার চারদিকে পানি দ্বারা সারাউন্ড থাকে, ভিতরে আরেকটা চেম্বার থাকবে, ঠিক আছে। এখানের মধ্যে হচ্ছে সয়েলটা রেখে তারপর লোড দেওয়া শুরু করে, ঠিক আছে। চলে যাই, এখানে প্রক্রিয়াটা লেখা আছে কীভাবে করে। এটা বেসিক্যালি আপনাদের জিওটেক ল্যাবে পড়ানোর কথা, ঠিক আছে। ওডোমিটার টেস্ট যদি না থাকে আমরা এটা দেখি কেমনে করে। এখানে হচ্ছে এগুলার এই মোল্ডগুলার কত ডায়া, কত ইঞ্চি, কত হাইট দেওয়া হবে এগুলো বলা হইলো। তো বেসিক্যালি আমি বলি, এখানে আপনার বিভিন্ন স্ট্রেসের সাপেক্ষে আপনাকে ডিফরমেশনগুলো নিতে হবে। খেয়াল করেন, প্রথমে আপনি দিলেন 25 কি দিচ্ছেন কিলোপ্যাসকেল। 25 কিলোপ্যাসকেলের জন্য আপনাকে এই টাইমের মধ্যে কতটুকু ডিফরমেশন হচ্ছে এটা বের করতে হবে। টাইমগুলো কি 0.1 সেকেন্ড, 0.25, 0.5 এরকম করে এগুলো মিনিট। সো 30 মিনিট, তারপর হচ্ছে কত 1 ঘন্টা, 2 ঘন্টা, 8 ঘন্টা, 24 আওয়ার। 24 আওয়ার পর্যন্ত আপনি 25-এর জন্য কি নিলেন, ডিফরমেশনগুলো নিলেন। অর্থাৎ আপনি লোড দিতেছেন, আপনার সয়েলটা কি হচ্ছে, ডিফর্ম হচ্ছে। তাহলে আপনার 1 মিনিটে কতটুকু ডিফর্ম হইলো, আপনি ডিফরমেশনটা পাইলেন না ডায়াল গজ থেকে। 4 মিনিটের জন্য কত হইলো, সেমভাবে আপনি 24 ঘন্টা পর্যন্ত কি নিলেন, ডিফরমেশন নিলেন। তা আপনি লোড পাইলেন পি, আর হচ্ছে ডিফরমেশন ডেল এক্স পাইলেন, দুটো জিনিস পাইলেন। কি পাইলেন 25 কিলোপ্যাসকেলের জন্য। সেমভাবে 50-এর জন্য কত, 100-র জন্য কত, এরকম করে 1600 কিলোপ্যাসকেল পর্যন্ত কি দিলেন, লোড দিলেন। তার মানে আপনি লোডের মান চেঞ্জ করছেন, আবার কি পাইলেন, ডিফরমেশনও পাইলেন। এখন আপনি লোডও পাইলেন, ডিফরমেশনও পাইলেন। এখন আপনি ইজিলি গ্রাফ বানাতে পারবেন। তো গ্রাফ হচ্ছে 4টা প্রক্রিয়া আছে, আমরা একটু পরে দেখব। 4টা প্রক্রিয়া আমরা কি বের করতে পারি, ফাইনাল সেটেলমেন্ট বের করতে পারি। চলে যাই নেক্সট স্লাইডে। সো এখানে দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে বেসিক্যালি কনসলিডেশনের গ্রাফটা, কনসলিডেশন কার্ভ বলা হয় এটারে। এটা হচ্ছে টাইমের সাপেক্ষে আপনার ডিফরমেশন করতে হইতেছে দেখাচ্ছে। সো প্রথমে স্টেজ 1-এ কী বলতেছে, ইনিশিয়াল কম্প্রেশন, প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি। প্রথমে আপনি লোড দিচ্ছেন, এটা ইনিশিয়ালি তাৎক্ষণিক যে সেটেলমেন্ট, ইমিডিয়েট যেটা, সেটা ইলাস্টিক যেটা, ওইটাকে বলা হচ্ছে এটা, মানে তাৎক্ষণিক সে একটু রিয়াকশন করলো। পরে প্রাইমারি কনসলিডেশনে পানি বের হবে একটু পর্যন্ত সে সময় লাগছে তার, এটাকে বলা হচ্ছে স্টেজ 2। স্টেজ 3-তে কী হলো, মানে সয়েলের রিঅ্যাডজাস্টমেন্ট হবে, এখানে পানিও নেই, এয়ার ভয়েডও নেই, তো এটা হালকা ডিফর্ম হলো। তাহলে এই যে ওভারঅল প্রক্রিয়াকে বলা হচ্ছে কি কনসলিডেশন, ঠিক আছে, প্রক্রিয়া। তো এটা হচ্ছে গ্রাফ। তো এখানে আরেকটা কার্ভ আছে, এটা বেসিক্যালি আমরা দেখবো, এটা কি কার্ভ। এটা হচ্ছে বেসিক্যালি আপনি যে লোড দিতেছেন আপনার কি হচ্ছে, ডিফরমেশন হচ্ছে। তাহলে এই যে মনে করেন এতেই ছিল আপনার মেনলি, প্রথমে যখন আমি কিছুই করিনি তখন
লোড দিতেছেন এদিক দিয়ে যত যাচ্ছে, ঠিক আছে, তাহলে কি ইফেক্টিভ প্রেশার অর্থাৎ লোড বাড়তেছে, তাই এটা কি ভয়েড রেশিও। কি এখন আমি কি করলাম, ভয়েড রেশিও সাপেক্ষে লোডের অর্থাৎ ইফেক্টিভ প্রেশারের কম্পেয়ার করতেছি। আপনি কি বললেন প্রেশার বাড়াচ্ছেন, তাহলে কি হবে সয়েলের ভয়েড বাড়বে না কমবে? কমবে, ভয়েড কমবে এরকম করে করে এই পর্যন্ত কমে যাবে, ঠিক আছে। তারপর আপনি এটাকে আবার রিলোডিং করলেন, এই কার্ভটাকে কি বলে রিলোডিং। মানে কি আপনি লোড এখন বাড়াইছেনই, এখন লোড উল্টা নিবেন, তো লোড নিলে আপনার কি হবে, ভয়েড আবার বাড়বে। আপনি লোড নিয়ে নিচ্ছেন উল্টা, তাহলে কি হবে ভয়েড বাড়বে, এটাকে বলে রিলোডিং কার্ভ। তাহলে আপনি লোড দিতেছেন কি হচ্ছে, মাটির ভয়েড কমে যাচ্ছে, ফলে কার্ভটা পাইলেন। আবার লোড নিয়ে নিতেছেন, তাহলে কি হবে রিলোডিং হবে, ঠিক আছে। আবার লোড দিচ্ছেন, এভাবে করে আপনার ভয়েড রেশিও সাপেক্ষে প্রেশারের আপনারা পাবেন গ্রাফ, ঠিক আছে। পরের স্লাইডে যাই। আমাকে এখন এটা জানতে হবে, আমি যদি সেটেলমেন্টের ইকুয়েশন বের করতে যাই আমাকে এটা জানতে হবে। মনে করেন এটা হচ্ছে আপনার সয়েলের ইনিশিয়াল ডায়াগ্রাম, সয়েলের ইনিশিয়াল ডায়াগ্রামটা হচ্ছে এটা। এখানে পানি আছে, সয়েল পার্টিকেল আছে, হোয়াইট নয় কিন্তু। তো এখন আপনি লোড দেওয়া শুরু করলেন, লোড দেওয়ার পর আপনার এইচএসটা কি ফাইনাল সেটেলমেন্ট, এইচএসটা কি ফাইনাল সেটেলমেন্ট। এখানে পানি বের করে দিলাম, এখন এটা শুধু সয়েলেই আছে, তাহলে আপনার এইচএস ইকুয়াল টু ইকুয়েশনটা লিখে রাখেন ডাব্লিউএস ডিভাইড বাই এ জিএস ওমেগা ডেল ডাব্লিউ, ঠিক আছে, গামা ডাব্লিউ, এটা গামা ডাব্লিউ, এ জিএস গামা ডাব্লিউ। সো আপনি ফাইনাল যে সেটেলমেন্টটা এইচএস এটা এই ইকুয়েশন থেকে বের করতে পারবেন। সয়েলের যদি আপনি ড্রাই ইউনিট ওয়েট বের করতে পারেন, আমরা জানি ড্রাই ইউনিট ওয়েট কীভাবে বের করে, ড্রাই ওয়েট নট ইউনিট, ড্রাই ওয়েট কীভাবে বের করে। তারপর হচ্ছে আপনি এরিয়া, যে ক্রস সেকশনাল এরিয়াটা আছে এটা যদি বের করতে পারি, স্পেসিফিক গ্র্যাভিটি যদি জানি, তারপর গামা ডাব্লিউ অর্থাৎ ওয়াটারের যদি আমি ইউনিট ওয়েট জানি, তাহলে আমি এখানে বসিয়ে আমি ফাইনালি কি এইচএসটা বের করতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এইচএস বের করার সমীকরণ। এখন আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে উপরের যে এইচটা অর্থাৎ কি পরিমাণ পানি চলে গেল, হাইটটা কীভাবে বের করব, টোটাল হাইট থেকে, হাইট অফ দ্য স্পেসিমেন থেকে যদি আমি এইচএস বাদ দিই, হাইট অফ দ্য স্পেসিমেন থেকে যদি নিচের এইচএস বাদ দিই, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার এইচই। পরে যাই, এটাকে ওরা এইচভি বলতেছে, এর আগে স্লাইডে যাই। সো এটা হচ্ছে এইচভি, বেসিক্যালি এইচভি। তাহলে এইচভি মানে কি টোটাল হাইট মাইনাস এইচএস। পরের স্লাইডে যাই। তো এখানে এইচভিটা লিখছে ক্যালকুলেশন অফ ইনিশিয়াল হাইট। তো প্রথমে আপনাকে ইনিশিয়াল হাইট এইচভিটা বের করতে হবে। তখন আপনাকে এইচ আপনি জানেন টোটাল মাটি রাখার সাথে সাথে আপনার হাইটটা কত ছিল। এইচএস কীভাবে বের করছেন, ইকুয়েশন ইউজ করে এইচএসের মানটা বসাইলেন, তাহলে কি পাবেন এইচভি। প্রথমে আপনাকে এইচভি বের করতে হবে, এরপর আপনাকে যেটা বের করতে হবে ভয়েড রেশিও। আমরা কি জানি ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড, ই মানে কি ভয়েড রেশিও, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। এখানে আপনি ভলিউমের জায়গায় এইচ এবং এ, আমরা জানি ভলিউম ইকুয়াল টু কি হাইট ইন্টু এরিয়া। তো এখানে দুইটা হাইট যদি বসাই দিই আমি ফাইনালি কি পাচ্ছি, ভয়েড রেশিওকে ভয়েডের সাপেক্ষে ভলিউমের সাপেক্ষে এক্সপ্রেস না করে আমরা হাইটের সাপেক্ষে এক্সপ্রেস করতেছি। তাহলে এখান থেকে আপনাকে বেসিক্যালি ইটা বের করতে হবে। আমরা আগে ই বের করছিলাম ভি থেকে, ভি ডিভাইড বাই ভি। এখন বের করবো কি এইচ ই ডিভাইড বাই এইচ ভি থেকে। সো আপনি ই নট, আপনাকে প্রথমে আগে ইনিশিয়াল ভয়েড কত সেটা বের করতে হবে, ইনিশিয়াল ভয়েড কত, ঠিক আছে। তাহলে আচ্ছা এখানে এটা কি, এটা এইচ ভি, থ্যাংক ইউ। তাহলে আপনাকে প্রথমে ইনিশিয়াল ভয়েড কত সেটা বের করতে হবে, অর্থাৎ আগের কার্ভে যান। মনে করেন আপনার ইনিশিয়াল ই নট কত সেটা বের করতে হবে। তখন আপনি কি করছেন এইচভি ডিভাইড বাই এইচএস করছেন। এইচভি ডিভাইড বাই এইচএস করলে যেই মানটা পাবেন প্রথমে সেটাই হচ্ছে কি আপনার ই নট। পরে যাই, আপনি লোড দিতেছেন, লোড এক একটা লোডের জন্য আপনার কি হচ্ছে টাইমের সাপেক্ষে, অর্থাৎ মনে করেন প্রথমে টি ইকুয়াল টু 30 সেকেন্ডে 1 মিনিটে আপনার কী হচ্ছে ডিফরমেশন হচ্ছে না, ডেল H1 কী হচ্ছে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনি উপরে যান, আবার ওই স্লাইডে যান, আপনার এই যে এটাকে বলা হচ্ছে ডেল H1, এটাকে বলা হচ্ছে ডেল H2, এটাকে বলা হচ্ছে ডেল H1, এটাকে বলা হচ্ছে ডেল H2। এভাবে করে আপনি যখন লোড বাড়াইতেছেন ডেল H3 ডেল H4 এরকম পাইতে তো আপনি এখানে আসছেন ফাইনালি।
তো এইভাবে করে প্রত্যেকটা জায়গায় আপনার কী হচ্ছে, হাইটের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, অর্থাৎ হাইট চেঞ্জ হচ্ছে। তো এক একটা হাইটের জন্য আপনি চলে যান। প্রথমে মনে করেন একটা টাইমের জন্য আমি ডেল H1 পাইলাম, আরেকটা টাইমের জন্য ডেল H2 পাইলাম। আপনাকে ডেল E1 বের করতে হবে। কী বের করতে হবে? ডেল E1। এটা কীভাবে পাবো? সবসময় এইচএসটা নিচে থাকবে। সবসময় কী থাকবে? যত টাইম যাগা আমার এইচএসটা নিচে থাকবে। তাহলে প্রথম 30 সেকেন্ডে ডেল H1 থাকবে, পরের 1 মিনিটের উপরে কী থাকবে? ডেল E1-এর জন্য ডেল H2 থাকবে। পরবর্তী আরেকটা মিনিটে কী হবে? ডেল E3-র জন্য ডেল H3 থাকবে। এভাবে করে আমি কী পালাম? অনেকগুলো E1, ডেল E1, ডেল E2, ডেল E3 এরকম পাইতেই থাকবো। কারণ আমি যতই সময় যাচ্ছে আমার কী হচ্ছে? সেটেল হচ্ছে। ফলে আমি কী পাইলাম? E0 পাইলাম ইনিশিয়ালি, পরবর্তীতে E1-এর সাপেক্ষে E0-এর সাপেক্ষে ডেল E1, ডেল E2 এরকম এগুলো ফাইনালি ইকুয়েশনটা আমাকে কী করতে হবে? ডেভেলপ করতে হবে। সো পরবর্তী E1 কত হবে তাহলে? ইনিশিয়াল যে E1 সেটা থেকে কী করতে হবে? কী পরিমাণ E1 চেঞ্জ হয়েছে সেটা বাদ দিতে হবে। তাহলে এর পরবর্তী E2 কী হবে বলেন তো? E0 মাইনাস ডেল E2। তাহলে E3 কত হবে? E0 মাইনাস ডেল E3। তো আপনাকে এইগুলোই বের করতে হবে আর কি। ডেল E2 কত, ডেল E3 কত। তাহলে ডেল E2 কত হবে? HS ডিভাইড বাই ডেল H2। এটা কত হবে? HS ডিভাইড বাই ডেল H3। এরকম করে আপনি শুধু ইকুয়েশন বেরিয়ে করতে থাকবেন, ঠিক আছে? পরবর্তীতে যাই। বলা হচ্ছে মাটির মেমোরি আছে, ঠিক আছে? মাটি সব কিছু মনে রাখে। When the specimen of soil deposit in a field is loaded to a stress level greater than you experienced in the past, the soil structure is no longer able to sustain the increased load and the structure starts to break down. Depending on the type of soil and its geological history, this breakdown may result in a quite distracting differences in the slope of two portions of the consolidation curve. The initial flatter portion of the E-log curve is termed as reconsolidation curve and the part break is called virgin compression curve. So পরবর্তী স্লাইডে যান। এখানে দুইটা জিনিস বলা হলো। আচ্ছা, এর আগের স্লাইডে যান। এখানে যেটা বলা হলো বেসিক্যালি আমরা যে জিনিসটা এতক্ষণ পরে আসছি, একটা সয়েল যদি পূর্বেই অনেক স্ট্রেস নিয়ে নেয় তাহলে সে তার উপর যতই ফাউন্ডেশন করি না কেন সে আর ওই পরিমাণে স্ট্রেস নিতে পারবে না। তো তখন আমি এক ধরনের কার্ভ পাবো, ঠিক আছে? তো পরবর্তীতে আমি যদি আবার লোডটা নিয়ে নিই আমি আরেক ধরনের কার্ভ পাবো। সেখানে দুইটা কার্ভের কথা বলা আছে, আমরা অলরেডি ওটা দেখে আসছি, ঠিক আছে? কীরকম? লোডিং, রিলোডিং, আবার লোডিং, এই জিনিসটার কথা বলা আছে এখানে, ঠিক আছে? আর এটার রিলেশনশিপটা কি? উপরের পোর্শনটা, উপরের কার্ভটাকে বলবো রিকনসলিডেশন কার্ভ, আর যেটা ব্রেক হয়ে পিছনে চলে আসবে সেটাকে ভার্জিন কম্প্রেশন কার্ভ। দুইটা কার্ভ বলা হচ্ছে, ঠিক আছে? তো পাস্টে একটা সয়েল হাইস্ট যে লোডটা নিয়ে নিছে ওই লোড বা ওই প্রেশারকে বলা হয় প্রি কনসলিডেশন প্রেশার। পূর্বে সয়েল যদি অনেক লোড নিয়ে নেয় সেটাকে কি বলা হবে? প্রি কনসলিডেশন প্রেশার বলা হবে। তো হাউ টু ফাইন্ড দিস প্রেশার? চলে তো আমাদের 4টা প্রক্রিয়া আছে। কয়টা প্রক্রিয়া? 4টা। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? ক্যাসাগ্রেন্ড্রে একটা E-log, এটা লগ স্কেলে আছে নিচে, ঠিক আছে? E ভার্সেস লগ পি গ্রাফ, অর্থাৎ পি বলতে কি? প্রেশারকে আমি কিসে বসাচ্ছি? লগে বসাচ্ছি। আর এখানে কি ই মানে কি? ভয়েড রেশিও থাকবে এখানে। ভয়েড রেশিও কেমনে পাইলাম? একটু আগে খেয়াল মেজার করছি না? E1, E2, E3, E4, এটা হচ্ছে ই, আর নিচে হচ্ছে কি আপনার প্রেশার বলতে কি পরিমাণ লোড দিতেছি, ঠিক আছে? তো আমি তো বললাম যে লোড প্রথমে 25 থেকে শুরু করছিলাম, যাইতে 1600 পর্যন্ত লোড দিছি। এভাবে করে আপনার দেখছেন কোথায় 25 কোথায় 1600, অনেক বড় ডিফারেন্স না? আমাকে এই জন্য কী করতে হবে? লগে বসাইতে হবে, ঠিক আছে? তো বসালে আমি এরকম একটা কার্ভ পাবো। এখান থেকে আমার ফাইনাল যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, এই পয়েন্টটার এই মানটাকে বলা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেশার। আমাকে এটা বের করতে হবে। এখন এটা কীভাবে বের করবো? আসে স্টেপ বাই স্টেপ। বাই ভিজুয়াল অবজারভেশন এস্টাবলিশ এ পয়েন্ট এ। তো আপনি তো প্রথমে ই ভার্সেস প্রেশার করে আপনি এই কার্ভটা পাবেন না? লোড বাড়তেছে, আপনার ভয়েড রেশিও কী হবে? কমতেছে, এই কার্ভটা পেলেন। ক্লিয়ার? আপনি টেস্ট করার পর যখন আপনি মানগুলো বসাইলেন ই ভার্সেস প্রেশার, তখন কি পাইলেন? এই কার্ভটা পেলেন। এখন আপনাকে প্রথমে ভিজুয়াল, যেটা বলছে কি
বাস চোখের দেখায় আমি একটা পয়েন্ট কার্ভে যখন একটা জায়গায় কি একটা পয়েন্ট নিয়ে নিলাম, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ড্র হরিজন্টাল লাইন এবি, এই পয়েন্ট যেই পয়েন্টটা নিলাম সেখান থেকে আমি একটা এবি হরিজন্টাল লাইন ড্র করব। ড্র দ্য লাইন এসি ট্যানজেন্ট টু এ। এখন আমার এসি কোথায়, মানে ট্যানজেন্ট মানে কি বুঝেন, এই কার্ভটাকে মানে এই কার্ভটা বরাবর যাবে যে পয়েন্টটা, তাহলে কার্ভটা কি এই বরাবর না, এই বরাবর আমি আরেকটা লাইন নিয়ে নিব কি এসি, তাহলে ট্যানজেন্ট বলতে ওটাই বোঝায়, কার্ভ বরাবর যে লাইনটা আমি ড্র করব সেটাকে কি বলে ট্যানজেন্ট। তাহলে আমি এসি ড্র করলাম, করার পর ড্র দ্য লাইন এডি উইচ ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিএসি অর্থাৎ বিএসিকে ভাগ করতে বলছে আর কি, বা করতে পারবো না, কাটা কম্পাস দিয়ে এটাকে কী করলাম হাফ করে আমি এডি লাইন ড্র করলাম। তো ড্র করার পর প্রজেক্ট দ্য স্ট্রেট লাইন পোর্শন জিএইচ, project the straight line GH of E log and back to intersect line AD at F। কোথায় AD? আচ্ছা AD হচ্ছে এখানে। project the straight line portion GH, where is H? Oh right। এখন আপনার এই যে GH যে লাইনটা আছে, ঠিক আছে, জিএস যে লাইনটা আছে এখানে জিএচের এই লাইনটাকে সেমভাবে আমি আরেকটা ট্যানজেন্ট ড্র করব, খেয়াল করেন এখানে এটা বোঝা যাচ্ছে না, জিএস যে লাইনটা আছে এই লাইনটা থেকে আমি কি করলাম আরেকটা ট্যানজেন্ট ড্র করলাম, যেটা এসে কোন পয়েন্টে এডি এর এফ পয়েন্টে ছেদ করতেছে, এই লাইনটাই বলা আছে এখানে। তাহলে আমার দেখেন জিএচ যে কার্ভটা আছে এটা বরাবর কি করলাম আমি আরেকটা ট্যানজেন্ট ড্র করলাম, যেটা আপনার এই বাইসেক্টরকে এফ পয়েন্টে ছেদ করতেছে। এখন আপনার এফ থেকে কি করতে হবে, এফ থেকে এই প্রেশার বরাবর একটা লম্বা টানতে হবে, আর কিছুই না। আপনাকে মেইন কাজ হচ্ছে এফ পয়েন্টটা বের করা। তো এফ পয়েন্ট বরাবর কি করলাম একটা লম্বা এঁকে প্রেশারে যে পয়েন্টে এসে ছেদ করবে সেই পয়েন্টে হইতেছে আমার তাহলে কি প্রেশার, প্রি কনসলিডেশন প্রেশার। বুঝা গেছে এখন কিভাবে করতে হয়? তাহলে এটা ছিল আপনার একটা স্টেপস, একটা প্রক্রিয়া। এটা হচ্ছে আপনার কি ক্যাসাগ্রেন্ডের মতে ই ভার্সেস লগ পি গ্রাফ। তাহলে এটা এই প্রক্রিয়াটা খুবই সহজ। এফ পয়েন্টটা কার উপর, ডি এর উপর পড়বে। তাহলে আমি এটা আবার একদম ইজিলি বুঝাচ্ছি, খেয়াল করেন। প্রথম কাজ ই ভার্সেস পি, এই কার্ভটা বের করা, এই কার্ভটা বসাই দিলাম। এখন কাজ হচ্ছে যে কোনো একটা পয়েন্টে যেখানে মানে কার্ভ একটু বেশি হয়েছে ওই পয়েন্টে আমি একটা এ পয়েন্ট মেজার করলাম, মানে এটা আমার ভিজুয়াল, আমি এখানে মন চাইলো আমি এ দিয়ে দিলাম, এ দিয়ে এখানে কি করতে হবে এই লাইনটা ড্র করতে হবে। এই লাইন ড্র করার পর ঠিক এই কার্ভটা যেখানে ঘুরতেছে এই কার্ভের বরাবর আমি একটা কি করলাম একটা ট্যানজেন্ট ড্র করলাম, এই কার্ভটাকে মিলিয়ে রেখে। তো ট্যানজেন্টটা ড্র করলাম, তাহলে আমি এই দুটো লাইন পেলাম। এই দুটো লাইনের মাঝখানের খণ্ডকটা বের করতে হবে, তো আমি কাটা কম্পাসের মাধ্যমে এটা বের করলাম। তো এটা বের করার পর নিচে যে আরেকটা কার্ভ আছে এখান থেকে আরেকটা কি করলাম আরেকটা ট্যানজেন্ট ড্র করলাম। এই ট্যানজেন্টটা এই লাইনটাকে এফ পয়েন্টে ছেদ করবে, এফ থেকে একটা কি করলাম একটা লম্বা আঁকলাম, শেষ। এই পয়েন্টে হইতেছে আমার কি প্রি কনসলিডেশন প্রেশার। বুঝা গেছে? এটা পরের প্রক্রিয়াতে যায়। এখানে প্রক্রিয়ার কথা বলে নাই, এখানে জাস্ট ওই কার্ভটাকে আবার এক্সপ্লেন করছে। সেটা হচ্ছে খেয়াল করেন, আমি লোড দিতেছি সেটা বাড়তেছে, ঠিক আছে, আবার লোড নিয়ে ফেলতেছি সেটা চলে আসতেছে এদিকে, তাহলে এটাকে আনলোডিং কার্ভ বলতেছে। এটাকে কোনটাকে এটাকে, আর এটা হচ্ছে কি লোডিং কার্ভ, যেটাকে লোড দিতেছি। এভাবে করে বেসিক্যালি কি ওই এতক্ষণ যে প্রক্রিয়াটা পড়ছি কী করলো ওরা, এখানে এই পয়েন্টটাকে ধরলো এদিকে দিল, এখান থেকে এফ পয়েন্টটা পেলো, এটা ছিল কি প্রি কনসলিডেশন প্রেশার অথবা ইফেক্টিভ ইনসিটু স্ট্রেস। এটাকে ওভারবার্ডেন স্ট্রেসও বলা হয়, ওভারবার্ডেন স্ট্রেস সিগমা প্রাইম ও ওভারবার্ডেন স্ট্রেস, অর্থাৎ আগে সে এই পরিমাণ লোড নিয়ে নিছে, সয়েলটা এই পরিমাণ লোড নিয়ে নিছে, ঠিক আছে। তাহলে এটা কী ছিল তার আগের লোড, সিগমা বার নট। এটাকে কি বলে ইফেক্টিভ ওভারবার্ডেন স্ট্রেস। এগুলো লিখে রাখতে হবে, কারণ কি একটু পর আমার ইকুয়েশন আসলে তখন আমি বুঝবো না হোয়াট ইজ সিগমা নট প্রাইম, ইফেক্টিভ ওভারবার্ডেন স্ট্রেস। পূর্বে যে লোডটা নিয়ে নিছে অথবা প্রি কনসলিডেশন প্রেশার বলা হয়, এটারে প্রি কনসলিডেশন প্রেশার।
পরের স্লাইডে যাই। এর আগে ক্লেটা কী ছিল দেখি, এটা হচ্ছে নর্মাল কনসলিডেটেড ক্লের জন্য, এনসিসি সয়েলের জন্য, এনসিসি ক্লের সয়েলের জন্য। তাহলে আমি যে পয়েন্ট থেকে শুরু করছি ওই পয়েন্টে আমি কি পাচ্ছি, ওভারবার্ডেন স্ট্রেস বা প্রেশারটা পাচ্ছি যে পয়েন্টে শুরু করছি। কিন্তু ওভার কনসলিডেটেড ক্লের জন্য কী হবে খেয়াল করেন, পরে যাই। ওভার কনসলিডেটেড ক্লের জন্য নর্মালি আমি পাইছিলাম এই পয়েন্টে, কিন্তু ওভারে পাবো না, ওভারে পাবো কি আরও একটু দূরে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি এখানে পাচ্ছি আমি কি ওসিসি ক্লের জন্য ওভারবার্ডেন ইফেক্টিভ স্ট্রেসটা, অর্থাৎ সিগমা প্রাইম ও। তো পার্থক্য এটাই, নর্মাল কনসলিডেটেড ক্লেটা এই জায়গায় হচ্ছে, কিন্তু ওভার কনসলিডেট, হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস ভুল করছি, পরের স্লাইডে যান। এখানে আমরা আগে যে প্রি কনসলিডেশন স্ট্রেসটা পাইছিলাম সেটা বেসিক্যালি এখানে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে প্রেজেন্ট স্ট্রেসটা, বর্তমানে স্ট্রেসটা হচ্ছে কি ওভারবার্ডেন স্ট্রেস বলা হচ্ছে বর্তমানে। আর এটা কি প্রি কনসলিডেশনটা কি আগের। আমি যে মেথড ইউজ করে যেটা বের করছিলাম সেটা কি আগে কত ছিল, বর্তমানে কি আছে আর বেশি আছে না। তাহলে নর্মাল কনসলিডেটে কি হবে, বর্তমানে বেশি হবে। তো এটাই তো আমরা বুঝতে পারতেছি তাই না, এটা ছিল আগের স্ট্রেস আর এটা ছিল, তাহলে এবার আবার আসলে আগের স্ট্রেস আর এখন পাচ্ছি বর্তমান। বর্তমানকে বলতেছে ইফেক্টিভ ওভারবার্ডেন, আগেরটাকে বলতেছে প্রি কনসলিডেশন। তো পরে ওসিসির জন্য যাই। হ্যাঁ ওসিসিতে খেয়াল করেন, ওসিসিতে খেয়াল করেন, এটা হচ্ছে আপনার কি প্রি কনসলিডেশন, অর্থাৎ কি বর্তমানের, না 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 প্রি কনসলিডেশন যেটা আমি গ্রাফ করে বের করছি সেটা আগে, আগে কত পাইছে, বর্তমানে কি আছে এখানে, তাহলে কি বেশি আছে না কম আছে, তাহলে বর্তমানে কি কম, আগে সে কী হয়েছে অনেক বেশি নিয়ে নিছে। সো আমি এইভাবে আমি টেস্ট করে বুঝতে পারবো যে সেখানে কি ছিল, ওসিসি সয়েল ছিল নাকি এনসিসি সয়েল ছিল, বুঝা গেছে। চলে যাই এরপরের স্লাইডে। এখানে এই ইকুয়েশনটা লাগবে, এটা হচ্ছে সেটেলমেন্টের ইকুয়েশন, এটা একটু লিখে রাখেন। যদি আমি বুক পরীক্ষায় বলি সেটেলমেন্ট প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করো, তখন আপনাকে সেটেলমেন্টের এ টু জেড লিখে ফেলতে হবে। কী কী লিখতে হবে, সেটেলমেন্ট দুই প্রকার, ইমিডিয়েট সেটেলমেন্ট, তারপর কি একটা কি সেটেলমেন্ট ছিল কনসলিডেশন সেটেলমেন্ট, ওটা আবার দুই প্রকার, প্রাইমারি সেকেন্ডারি। তো এটা হচ্ছে বেসিক্যালি কি নর্মালি কনসলিডেটের জন্য, ঠিক আছে। নর্মালি কনসলিডেটের জন্য সেটেলমেন্টের এই ইকুয়েশনটা সয়েল পার্টিকেলগুলো এঁকে সুন্দর করে দেখাইতে হবে, এখানে কোনটা এইচ কোনটা, তারপর এইচ এস কোনটা, এইচ ভি বের করে আপনাকে এস ইকুয়াল টু দেখাইতে হবে। এস ইকুয়াল টু সি সি এইচ 1 প্লাস ই নট লগ সিগমা নট প্লাস ডেল সিগমা ডিভাইড বাই সিগমা নট। এটা হচ্ছে আপনার নর্মালি কনসলিডেটেড ক্লের জন্য সেটেলমেন্টের ইকুয়েশন নর্মালি। ঠিক আছে, শেষ। পরে যাই পরের স্লাইডে। এখানে আপনাকে দুইটা কন্ডিশন মানতেই হবে, ওভার কনসলিডেটেডে গেলে দুইটা কন্ডিশন মানতে হবে, তখন ইকুয়েশন দুই রকম হবে, ওভার কনসলিডেটেড। কিন্তু এর আগে স্লাইডে যান, যদি নর্মাল কনসলিডেটেড ক্লে হয় তখন সবসময় একটা ইকুয়েশন এনসিসি সয়েলের জন্য, কিন্তু আপনি যদি ওভারে যান তখন আপনাকে দুইটা কন্ডিশন মেনে ইকুয়েশন আসবে। কন্ডিশনগুলো কি খেয়াল করেন, এইটা কি ছিল প্রেজেন্ট না, প্রেজেন্ট স্ট্রেস, বর্তমানে কি নিচ্ছে এটাকে কি বলে ইফেক্টিভ ওভারবার্ডেন স্ট্রেস। ইফেক্টিভ ওভারবার্ডেন স্ট্রেস প্লাস মানে টোটাল যে পরিমাণে স্ট্রেস ডিফারেন্সটা, অর্থাৎ মাঝখানের যে অনেক সময় এই সময়ের যে ডিফারেন্স ছিল ওইটা যোগ করে যদি এটা হচ্ছে বর্তমান, সিগমা নট প্রাইমটা কি, সরি কোনটা, এটা তো বর্তমান, এটা প্রি কনসলিডেশন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এটা হচ্ছে কি আগের, তাহলে এই দুটো যোগ করে যদি আগের থেকে ছোট হয় বা কম হয় তখন কি হবে, তখন এটা ওভার কনসলিডেটেড ইকুয়েশনটা বরাবর নর্মাল কনসলিডেশনের মতো হবে। খেয়াল করেন নর্মাল কনসলিডেশন এটা ছিল না, আমার কথা লিখছেন না, তাহলে কন্ডিশনটা কি বর্তমানের প্রেশার প্লাস মাঝখানের প্রেশার ডিফারেন্স যদি আমার পূর্বের প্রেশার ডিফারেন্সের চাইতে ছোট হয় বা সমান হয় তখন হচ্ছে কি এটা নর্মাল কনসলিডেটেড ইকুয়েশন হবে। তাহলে ওভার কনসলিডেশনটা কী হয়ে যাবে, নর্মাল কনসলিডেশন ইকুয়েশন হয়ে যাবে। কিন্তু যদি এটা কি ছিল বর্তমানের স্ট্রেস প্লাস মাঝখানের স্ট্রেস ডিফারেন্স যদি পূর্বের স্ট্রেসের চাইতে কি হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন কি হয়ে যাবে এই ইকুয়েশনটা হয়ে যাবে।
তখন আপনাকে আরেকটা ইকুয়েশন মাঝখানে যা শুধু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এইটা। আগেরটা তো থাকবেই, প্লাস মাঝখানের ইকুয়েশনটা অ্যাড করতে হবে। CSH 1 plus E naught log sigma C divided by sigma naught। সো দুইটাই শুধু ওভার কনসলিডেটেড ক্লের জন্য দুইটা ইকুয়েশন ডিপেন্ডিং অন দিস সিনারিও। সো সেটেলমেন্ট যদি আসে আপনাকে একটু পর্যন্ত ইকুয়েশনগুলো লিখে দেখাতে হবে, আর কিছুই না। তাহলে নর্মাল কনসলিডেটেড কয়টা কন্ডিশন? একটাই। ওভার কনসলিডেটেড গেলে দুইটা কন্ডিশন, তার মধ্যে একটা নর্মাল আর একটা হচ্ছে ওটার জন্য, ওভারের জন্য, ঠিক আছে? এরপরে যাই, সূত্র লিখেন তাড়াতাড়ি। কিছু অ্যাজাম্পশন, এগুলো আমরা অলরেডি আগেও জানি অ্যাজাম্পশন কি, তার থেকে এক্সাম্পলগুলো শুনছি না আমরা, সেটাও কি দ্য ভয়েড অফ দ্য সয়েল আর কমপ্লিটলি ফিল উইথ ওয়াটার। ভয়েডগুলো ওয়াটার দ্বারা ফিল আপ থাকতে হবে। বোথ ওয়াটার অ্যান্ড সলিড আর ইনকম্প্রেসিবল। পানিকে এবং ওয়াটারকে কী করা যায় না? কম্প্রেস করা যাবে না। ডার্সিস ল অ্যাপ্লিকেবল হবে। দ্য কোএফিশিয়েন্ট অফ পারমিবিলিটি কনস্ট্যান্ট, কে এর মান কি? কনস্ট্যান্ট। দ্য টাইম ল্যাগ অফ কনসলিডেশন ডিউ টু ইন্টারলি টু লো পারমিবিলিটি অফ দ্য সয়েল। তাহলে অনেক যে সময় লাগতেছে এটা বেসিক্যালি কার জন্য? পারমিবিলিটি কম, তাই। দ্য ক্লে ইজ ল্যাটারালি কনফাইন্ড। কনফাইন্ড মানে কি? আবদ্ধ। ক্লেটা আবদ্ধ। সো এই অ্যাজাম্পশনগুলো ধরেই তার জায়গায় তারপর তার স্প্রিং টেস্টটা করছে, বুঝে গেছে? পরের স্লাইডে যাই। এখানে যে ইউগুলো শেখার দরকার না, এগুলো হচ্ছে পোর ওয়াটার প্রেশার ইকুয়েশন, কীভাবে পাবো? এখানেও সেম। এখানে একটা জিনিস মেইন, যেটা হচ্ছে টাইম ফ্যাক্টরটা। এই টিভি এর মানটা হচ্ছে আপনাকে জানতে হবে। হোয়াট ইজ টিভি? টিভি ইকুয়াল টু ইকুয়েশনটা লিখে রাখেন, CVT ডিভাইড বাই HDR স্কয়ার। HDRটা হচ্ছে কি? ড্রেনেজ হাইট। যে লেয়ার, সয়েলের যে লেয়ারগুলো আছে, লেয়ারের ড্রেনেজ হাইট হচ্ছে HDR। এখান থেকে আপনি টাইম ফ্যাক্টর, অর্থাৎ কত বছর সময় লাগবে সয়েলটা সেটেল হতে, সেই টাইমটা বের করতে পারবো। চলে যাই নেক্সট স্লাইডে। HDRটা কি এখন আমাকে জানতে হবে। তো মনে করেন যে এটা হচ্ছে কি? 2 ওয়ে ড্রেনেজ বলা হচ্ছে। এখানে এই দিক দিয়েও পানি যাচ্ছে, এই দিক দিয়েও পানি যাচ্ছে। এটা 1 ওয়ে, এটাকে শুধু একদিকেই পানি যাচ্ছে। নিচে আবার কি? 1 ওয়ে ড্রেনেজ, অর্থাৎ একদিকে যাচ্ছে। যদি একদিকে পানি যায় তখন আপনার ড্রেনেজ হাইটটা HDRই থাকবে। যদি 2 ওয়ে ড্রেনেজ হয় তখন এটা কি হবে? 2 HDR। বাস এটাই পার্থক্য। HDRটা কি তাহলে? ড্রেনেজের টোটাল হাইটটা। পরে যাই, কোথায়? ওপেন লেয়ার বলতে কি? এটার লেয়ারগুলো ওপেন আর কি, দুইটাই লেয়ার, দুইটাই ওপেন। এটা হাফ ক্লোজ মানে কি? একদিকে ক্লোজ বলে এই দিক দিয়ে কি ড্রেনেজ হতে পারতেছে না, মানে এখানে দুই দিক দিয়ে খোলা, তাই পানি দুই দিক দিয়ে যাচ্ছে, এই জন্য এটা 2 ওয়ে। এখানে হচ্ছে এই দিক দিয়ে যাবে না, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে? ডিগ্রি অফ কনসলিডেশন ইজ এ ডিস্টেন্স দ্যাট অ্যাট এনি টাইম টি ইজ। এখানে আরেকটা ইকুয়েশন আমরা দেখব। কনসলিডেশন প্রসেস বাই দ্য ডিসিপেশন অফ এক্সেস পোর ওয়াটার প্রেশার। দ্য ডিগ্রি অফ কনসলিডেশন অ্যাট ডিস্টেন্স ইউজ দ্যাট ইকুয়াল টু ইউ নট। এগুলো হচ্ছে পোর ওয়াটার প্রেশার থেকে বেসিক্যালি আসছে ইকুয়েশনগুলো। সো ডিগ্রি অফ কনসলিডেশন ইউজ দ্যাট ইকুয়াল টু কী হবে তাহলে? ইউ নট মাইনাস ইউজ দ্যাট ডিভাইডেড বাই ইউ নট। কিন্তু এখানে এই ইউ আর ইউর মধ্যে পার্থক্য আছে, খেয়াল করেন। এটা হচ্ছে ছোটো হাতের ইউ আর এটা হচ্ছে কি? বড় হাতের। এটাই হচ্ছে আপনার ইকুয়েশন। আপনার ইউগুলো কি? পোর ওয়াটার প্রেশার, ঠিক আছে? এটা হচ্ছে মনে করেন 0 টাইমে আপনার পোর ওয়াটার কত ছিল, ওই টাইমটা যাওয়ার পর আপনার পোর ওয়াটার প্রেশার কত, এই দুটো ডিফারেন্স ডিভাইড বাই এত। সেখান থেকে আপনি কি পাবেন? ডিগ্রি অফ কনসলিডেশন। পরে যাই, ভেরিয়েশন অফ ডিগ্রি অফ কনসলিডেশন। তো ডিগ্রি অফ কনসলিডেশন সবসময় পার্সেন্টেজে থাকে। ইউর মান কিসে থাকে? পার্সেন্টেজ। উপর থেকে নিচে গিয়ে দিয়ে 100% লিখলাম। আর এখানে টাইম ফ্যাক্টর টিভিটা থাকবে। আর টিভি সমান তো আমরা জানি টিভি কত, টিভির ইকুয়েশনটা একটু আগে লিখছেন না? তো এটা হচ্ছে কি? টাইম ফ্যাক্টরের সাপেক্ষে আপনার ডিগ্রি অফ কনসলিডেশন কি, মানে রেশিওটা আপনার যতই টাইম যাচ্ছে আপনার এটা কি হচ্ছে? ডিগ্রি অফ কনসলিডেশন বেড়ে যাচ্ছে। খেয়াল করেন, টাইম যত এখানে যাইতে যাইতে কী হচ্ছে? 100 না? তাহলে টাইম যতই যাচ্ছে আপনার কি হচ্ছে? ডিগ্রি অফ কনসলিডেশন
বেড়েই যাচ্ছে, ঠিক আছে। সো ইউ সমান কী হবে 0 থেকে 60 হলে, যদি মনে করেন আমি যে সয়েলটা বের করছি এই সয়েলের জন্য আমি ইউটা বের করলাম 0 থেকে 60-এর মধ্যে আছে, 0 থেকে 60-এর মধ্যে, তখন আপনার টিভি এর ইকুয়েশন কী হবে, এটা একটু আগে চলে যান, আগের স্লাইডে আরও আগে যান, আরও আগে। এখানে মনে করেন আপনি টিভি বের করতে চাচ্ছেন ইন টার্মস অফ ডিগ্রি অফ কনসলিডেশন, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ইউ বের করতে হবে আগে। তো চলে যাই ইউতে, তো ইউ তো আমরা এর আগে যান, ইউ তো আমরা এই সমীকরণ দিয়ে ইউজ করব, ঠিক আছে। করার পর আমি গ্রাফে প্লট করব, যদি আমি ইউ এর মান 0 থেকে 60-এর মধ্যেই আসে, এত পার্সেন্টেজের মধ্যে, তখন আপনাকে ইকুয়েশনটা ইউজ করতে হবে। ইকুয়েশনটা ইউজ করে আপনি মনে করেন যে 50% আসছে, তাহলে এখানে 50 বসাবেন, করে আপনি টিভি এর মানটা বের করতে পারবেন। অর্থাৎ টিভিটা কি টাইম ফ্যাক্টর, কত বছর লাগতেছে। সেমভাবে যদি 60-এর উপরে আসে তখন আপনাকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। বুঝা গেছে এবার টিভি এর দুটো ইকুয়েশন। চলে যাই পরের স্লাইডে। কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। সো কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন বের করার জন্য 4টা মেথড, ঠিক আছে। একটা আমরা অলরেডি পড়ে ফেলছি একটু আগে, ক্যাসাগ্রেন্ডের যে মেথডটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে লগারিদম টাইম ভার্সেস ওয়ার্ড রেশিও ভার্সেস কী ছিল, প্রেশার। এরপর স্কয়ার রুট অফ টাইম মেথড একটা আছে, আরেকটা হচ্ছে হাইপারবোলা মেথড আছে, আরেকটা হচ্ছে আর্লি স্টেজ। এই দুটো আমরা বেসিক্যালি দেখবো না, আমরা স্কয়ার রুট মেথডটা দেখব। চলে যাই, 4টা মেথড নাম মনে রাখতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করেন, এটা খুবই ইজি, আগেরটার চাইতে এই মেথডটা আরও ইজি। এখানে কি বের করব, আমাদের মেইন টার্গেট হচ্ছে টাইম, কত টাইমটা লাগবে, টাইমটা বের করতে হবে, কত সময় সে সেটেল হবে, বছরটা বের করতে হবে। সো প্রথমে দেখি যে নিচে কি আছে, নিচে আছে টাইম, এখানে আছে কি ডিফরমেশন, আগে ছিল কিন্তু ওয়ার্ড রেশিও, এখানে থাকবে কি ডিফরমেশন, অর্থাৎ কতটুক ডিফর্ম হইতেছে। আচ্ছা, extend the straight line portion of primary and secondary consolidation to intersect at A. কোথায়, এটা হচ্ছে এটা। আচ্ছা, তারপর the ordinate of A represent by the D100 that is the deformation at the end of 100% consolidation. খেয়াল করেন, আপনি প্রথমেই ডিফরমেশন ভার্সেস টাইম যদি একটা গ্রাফ প্লট করেন, লাস্টের যে কার্ভটা থাকবে এই কার্ভ বরাবর দুটো ট্যানজেন্ট ড্র করতে হবে। খেয়াল করেন, ট্যানজেন্ট ড্র করতে হবে, অর্থাৎ এখান থেকে একটা স্ট্রেট লাইন নিয়ে যাবেন, এখান থেকে একটা স্ট্রেট লাইন নিয়ে, যে পয়েন্টটা পাবেন সেই পয়েন্টটা হবে আপনার কি এ পয়েন্ট থেকে সোজা যদি এই দিক দিয়ে চলে আসি, যেটা পাবো ডিফরমেশন, সেটাকে D100 হিসেবে আপনাকে কি করতে হবে, নাম্বারিং করতে হবে। এটাই হচ্ছে আপনার বেসিক্যালি D100, ঠিক আছে। গেল, the initial curved portion of the plot of the deformation versus log t is approximate to be parabola on the nature scale. Select time t1 and t2 on the curved portion such that t1 এবং t2 কে সিলেক্ট করতে হবে, such that t2 equal to 4t1। আচ্ছা, এটা হচ্ছে আমি নিচ থেকে করব, ঠিক আছে। let the difference of the specimen deformation is equal to x। খেয়াল করেন, মনে করেন আপনার এখানে 1 মিনিট 4 মিনিট এরকম করে টাইম দেওয়া আছে নিচে, হ্যাঁ। তো আপনি t1 ইকুয়াল টু এখানে একটা পয়েন্ট কি করলেন, নিজেই আগে ধরে নিলেন, এটাকে বললাম আপনি 5 মিনিট, কয় মিনিট, 5 মিনিট। তো গ্রাফে প্রথমে আপনি একটা পয়েন্ট সিলেক্ট করে নিলেন যে এটাকে আমি t1 বলতেছি, কি বলতেছি t1। তাকে এখানে কী বলা হয়েছে, t2 ইকুয়াল টু 4t2। তাহলে আপনি 4 দ্বারা কাকে গুণ করবেন, t1কে। তাহলে এটাকে যদি আমি 4 দ্বারা গুণ করি কয় মিনিট হয়, 20 মিনিট। তাহলে এখানে গিয়ে 20 মিনিট পাইলাম মনে করেন এইখানে। তো এই 20 মিনিট এটাকে কি বলতেছে, t2 ধরতে আপনাকে, এটাকে কি বলছে t2। তাহলে বুঝছেন এবার যে কাহিনী, প্রথমে আপনি আন্দাজে যে কোনো একটা পয়েন্টকে t1 হিসেবে কাউন্ট করবেন, ওটাকে 4 দিয়ে গুণ দিয়ে যত ভ্যালু হবে ওই পয়েন্টটাকে কি করবেন, t2 ধরবেন। একটু পারবেন তো t1 বরাবর আপনাকে চলে আসতে হবে, t1 বরাবর চলে আসলে যে পয়েন্টে ছেদ করবে সেখানে একটা হরিজন্টাল এভাবে আঁকতে হবে। সেমভাবে t2 বরাবর চলে আসলে আপনাকে যে হরিজন্টালটা পাবো সেটাকে এভাবে দেখাতে হবে। তো মাঝখানের এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে কি x। বুঝা গেছে, মাঝখানের এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে x। সো প্রথমে t1 কাউন্ট করলাম, 4 দিয়ে গুণ করে t2 কাউন্ট করলাম, এখান থেকে সোজা টেনে কার্ভ থেকে কি পেলাম, হরিজন্টাল এই ডিফরমেশন xটা পেলাম, ঠিক আছে। ড্র এ হরিজন্টাল লাইন d, কোথায় d, ড্র এ হরিজন্টাল লাইন d,
such that the vertical distance is equal to x, that information corresponding to d is d naught. খেয়াল করেন, আমি এখানে যে এক্সটা পাইলাম, এই এক্স এর সমান করে এখানে কি করলাম, আরও একটা এক্স কেটে নিলাম। তো এখানে এই এক্স বরাবর কি করলাম, আরেকটা লাইন কাটলাম, সেটাকে ডি বলতেছে। তো এই এক্স এর সমান করে উপরে কি করলাম, আরেকটা এক্স কেটে আমি একটা লাইন ড্র করলাম। তাহলে এটা এখানে এসে কোন পয়েন্টে ছেদ করলো, ডি নটে পেলাম। তাহলে আমি প্রথমে d100 পাইলাম, এগুলোর ট্যানজেন্ট ড্র করে, তারপর আমি এত কাহিনী করে কি পাইলাম, ডি নট পাইলাম। আমার দুইটা জিনিস বের করা শেষ। এখন কি করতে হবে, এখন আমাকে সাম করতে হবে। কি করতে হবে, সাম মানে কি বলেন তো, অ্যাভারেজ আর কি, ঠিক আছে। তো d100 প্লাস ডি নট ডিভাইড বাই 2 করবো, কি করবো 2। তাহলে এই ভ্যালুটা এখানে বসাবো, এই ভ্যালুটা এখানে বসিয়ে দুই দ্বারা ডিভাইড করে যে পয়েন্টটা পাবো, সেই পয়েন্টটা বেসিক্যালি কী হবে আপনার d50। তাহলে অ্যাভারেজ সাম করে যে পয়েন্ট, এই পয়েন্ট বরাবর এসে আমাকে কি করতে হবে, আবার এই যে দেখেন অ্যাভারেজ করছে এই জায়গায় করে, আপনি যে পয়েন্টে আসবেন সেটাই হচ্ছে কি t50। তাহলে আমি যে এত কাহিনী করছি এই গ্রাফ থেকে, স্কোয়ার রুট মেথড বলে এটারে, এই গ্রাফ থেকে কেন t50 বের করার জন্য এত কিছু ঘুরে মেরে চিটাগং ঢাকা সব জায়গায় গিয়ে কি করলাম, t50 বের করলাম। তো t50টা এখানে বসাতে হবে। আপনার সব কিছুই জানা থাকবে, ঠিক আছে, HDRও জানা থাকবে, ড্রেনেজ হাইট কত, সিভিটা কত সেটাও জানা থাকবে। আপনার শুধু t50টাও জানা ছিল, অর্থাৎ অর্ধেক কনসলিডেশন হতে যে সময় লাগে সেটাও জানা ছিল। সেটা কীভাবে বের করলাম, এই স্কয়ার রুট মেথডে। আমি এটা আবার সিম্পলি বলতেছি, প্রথমে আপনাকে এই দুইটা জায়গায় কি করতে হবে, ট্যানজেন্ট আনতে হবে। এই পয়েন্ট থেকে সোজা যেখানে আসবো সেটা হবে d100 গেল। আপনাকে যেখানে একটা টাইম t1 সিলেক্ট করতে হবে, এটার 4 দিয়ে গুণ দিয়ে t2 সিলেক্ট করতে হবে, এই দুইটার একা সোজা এক্সটেন্ড করতে হবে। এইবার আবার কি দুইটা হরিজন্টাল টানতে হবে, মাঝখানের এই ডিফারেন্সকে বলবে x। তো এই এক্সকে আবার উপরের সেম এক্স আমি কেটে নিতে পারবো না, এটা যে এক্স এখানে এক্সটা, এই এক্সের উপরে মাথা দিয়ে যে লাইনটা যাবে সেটা কি করলাম, ড্র করলাম। যে পয়েন্টটা পাবো সেটা হবে কি ডি নট। তাহলে আপনাকে কি করতে হবে, d100 যে ভ্যালুটা, ডি নটের যে ভ্যালুটা, ওই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। মনে করেন 10 আসছে 20 আসছে, সো এখান থেকে এই মানটা কি এখানে কেটে নিয়ে এই পয়েন্ট থেকে কী করলাম, d50টা বের করলেন। তো d50 বরাবর এসে আবার কি করলেন, এবার আবার কার্ভে যে লাইনটা আসবে সেটা হবে t50। তো t50টা বের করে এখানে বসাইলেন, তাহলে আপনি কি পেলেন, ফাইনালি আপনার এখান থেকে সিভিটাও বের করতে পারলেন। কি বের করতে পারলেন, সিভিটা, ঠিক আছে। আচ্ছা না, এটা হচ্ছে বেসিক্যালি সিভির ইকুয়েশন। মনে করেন আপনার এখানে সিভির ভ্যালুটা দেওয়া নাই, আপনি t50টা বের করছেন এখান থেকে, ঠিক আছে, বসাইলেন। HDRটা তো জানা থাকবে, হাইটটা কত, কিন্তু সিভিটাও জানা। তখন আপনি কীভাবে বের করবেন, ড্রেনেজ হাইট এবং t50 এই দুইটার মান বসিয়ে ইকুয়েশনে আপনি কী বের করতে পারলেন, সিভিটা বসালেন। তারপরে আপনি বড় t50টা পাবেন। আলটিমেট টার্গেট হচ্ছে বড় t50। এটা হচ্ছে আপনার ফিল্ডের কত টাইম লাগবে ওইটা, আর এটা যে t50টা কি ল্যাবে কত টাইম লাগবে ওইটা। তো এই দুটোর মধ্যে পার্থক্য আছে না, হ্যাঁ কোথায়, 50% কনসিডারেশন হতে তখন সময় লাগে হচ্ছে এর আগের স্লাইডে যান, এখানে হচ্ছে এই টিভিটা 50% কনসলিডেশন হতে এই মানটা হয় কত, ওটা দিয়ে দিছে কত, ইকুয়েশনে যখন বসা দিবে। হ্যাঁ এখানে টিভির ইকুয়েশন নাই তো, টিভি হচ্ছে আরেকটা, টিভি আগে যান। এটা হচ্ছে এই মানটা বের করে দেখাইছে ওরা। যদি কনসলিডেশন 50 হয় 100, তখন এখানে 50 বসালে ইকুয়েশনের দাঁড়ায় কত, টিভির পরে আমরা t50 বের করছি, টিভিতে কাজ শেষ। চলে যান নেক্সট স্লাইডে। এখন আমরা দেখব HDRটা কি। এতক্ষণ তো আমরা HDR দেখলাম, HDRটা কি তাহলে বলেন তো। ফর দ্য স্পেসিমেন ড্রেন অ্যাট বটম, both at top and bottom, HDR equals 1/2 of the average height of the specimen during consolidation। কত বলছে, 1/2 অর্থাৎ অর্ধেক। মনে করেন আপনার এটা 10 ইঞ্চি স্পেসিমেন্টের হাইটটা ল্যাবে,
তো আপনার HDR-টা কি বলছে, এটার হাফ অর্থাৎ 5 ইঞ্চি হবে। ড্রেন ইজ টোটাল যে হাইটটা স্পেসিমেনের এটার 1/2 অর্থাৎ এটার অর্ধেক হবে HDR-টা, ঠিক আছে। হাউএভার স্পেসিমেন ড্রেন অনলি ওয়ান সাইড, HDR ইকুয়ালস টু অ্যাভারেজ হাইট অফ দ্য স্পেসিমেন ডিউরিং কনসলিডেশন। যদি এক সাইড থেকে ড্রেন হয়, যদি এক সাইড থেকে আমি পানি ড্রেন হতে দিই, তখন কি হবে, HDR তখন এটার সমান হবে, টোটাল স্পেসিমেন হাইটের সমান হবে। যদি উভয় সাইড থেকে আমি ড্রেন করতে দিই, তখন কি হবে, এটা হাফ হবে। যে বুঝা গেছে? তো পরের স্লাইডে যাই। আচ্ছা, এটাই বেসিক্যালি স্কয়ার রুট মেথড। তাহলে এর আগেরটা কী ছিল, চলো জানতো, এটা হচ্ছে লগারিদম টাইম মেথড, ঠিক আছে। এখন যেটা দেখবো সেটা কি, স্কয়ার রুট মেথড। এটা আরও সহজ বেশি। কীভাবে সহজ, খেয়াল করেন। এখানে ডিফরমেশন ভার্সেস আপনি যে টাইমটা বসাচ্ছেন, এটা কিন্তু স্কয়ার করে বসাচ্ছেন, রুট ওভার করে বসাচ্ছেন। মনে করেন আপনি 30 সেকেন্ডের মান কত পাইছেন, বা 30 সেকেন্ড কত, বা 1 মিনিট কত, 2 মিনিটে কত, এইগুলোকে আপনি কি করছেন, রুট করছেন। রুট করে তারপর আপনি এখানে প্লট করে বসাইছেন। তাহলে এখানে মানগুলো সবগুলো কিসে আছে, টাইমগুলো রুটে আছে, ঠিক আছে, রুট ওভারে। প্রথমে আপনাকে কি করতে হবে, ড্র লাইন AB থ্রু আর্লি পোর্শন অফ দ্য কার্ভ। AB, প্রথমে আপনাকে AB কাটতে হবে, এটা তো AC। আচ্ছা, এখান থেকে আরেকটা কার্ভ গেছে, এটা ওরা দেখায়নি। আপনি এই কার্ভটা পাইছেন প্রথমে ল্যাব টেস্ট করে, এই কার্ভটা পেয়ে গেছেন, ব্লু কার্ভটা। এখন আপনাকে যেটা করতে হবে, এই কার্ভের সাথে করে মানে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে এই কার্ভের সাথে। প্রথমে AB আঁকতে পারবেন? প্রথম কাজ কি, AB ড্র করা। ড্র এ লাইন AC, তারপর আপনাকে আরেকটা লাইন আঁকতে হবে এর পাশাপাশি AC। কেমনে, যেটা OC ইকুয়াল টু 1.15 OB হয়। তো আপনি প্রথমে OB মনে করেন কত পাইছেন, OB মনে করেন 10 পাইছেন। আমি জাস্ট ইনিশিয়ালি দেখাচ্ছি, OB কত পাইছেন, 10। আপনি তো প্রথমে AB আঁকছেন, তাহলে এই মানটা পাবেন না। আপনাকে কি করতে হবে এখন, OB-কে 1.15 দিয়ে গুণ করতে হবে। গুণ করে মনে করেন আপনি কত পাইলেন, 12। তাহলে এখান থেকে মনে করেন এটা হচ্ছে 12-এর মান, সি পয়েন্টটা কী হবে, 12-এর মান, ঠিক আছে। তো এও জানি আমি, সিও জানি, জাস্ট এই লাইনটা ড্র করতে পারবো না। কি করলাম, আমি প্রথমে ABটা ড্র করছি কার সাথে, এই কার্ভের সাথে, মানে স্ট্রেট করে B পাইলাম। তারপর OB-টা আমি কি করলাম, মেজার করে নিলাম, যতই হয় সেটার সাথে কত গুণ করব, 1.15 গুণ করে কত পাইছি, OC পাইছি, ঠিক আছে। এবার A এবং C কি করলাম, যোগ করে দিলাম। আর কোনো কাজ নাই। কেন কাজ নাই, কারণ আমি এই D পয়েন্টটা পেয়ে গেছি। কি পেয়ে গেছি, আমি এই কার্ভকে কি D পয়েন্টে এসে ছেদ করে এই পয়েন্টটা আমি পেয়ে গেছি, আমার আর দরকার নাই। আমি ঠিক এই পয়েন্টে কি করলাম, আমি একটা হরিজন্টাল লাইন ড্র করলাম, এই লাইন বরাবর X অ্যাক্সিসে একটা হরিজন্টাল লাইন ড্র করলাম। তো এই পয়েন্টটাকে বলা হচ্ছে কি, √T90। এই ভ্যালুটাকে বলা হচ্ছে কি, √T90, অর্থাৎ 90% কনসলিডেশন হতে যেই সময়টা, √T90 এখান থেকে আমি পাবো। তাহলে বলতেছে এটার মান অলরেডি কত, 90%-এর জন্য 0.848। 90%-এর জন্য T90-র মানটা 0.848। এখান থেকে আপনি 90% কনসলিডেশনের টোটাল T90 বের করতে পারবেন এই ইকুয়েশন ইউজ করে, ঠিক আছে। আপনি যে T90টা বের করছেন ছোটো হাতের, এটা এখানে বসাই দিবেন। CV-এর মান যদি জানা থাকে তখন এই ইকুয়েশনটা ইউজ করবেন, বাস। এটা ছিল কার জন্য, 90%-এর জন্য। এর আগেরটা কত ছিল, 50%-এর জন্য। তাহলে আপনার লগারিদম মেথডে 50%-এর কনসলিডেশন বের করা হয়, আর স্কোয়ার রুটে কত পার্সেন্ট, 90% হতে, অর্থাৎ 90% দেবে যাইতে আপনার কত সময় লাগবে। এইটাতে অনেক বেশি সময় লাগতেছে, তাই না। পরে যান। এখন আমাদের সব টেস্ট, সব মেথড শেষ মোটামুটি। এখন জাস্ট কিছু টেকনিক দেখবো যে কীভাবে আপনার সেটেলমেন্টকে আমি আরও করতে পারি, মানে ফাউন্ডেশনের জন্য করতে পারি। এস্টিমেট সেটেলমেন্ট, অ্যালোয়েবল সেটেলমেন্ট। আমার এস্টিমেট সেটেলমেন্ট সবসময় বেশি হতে হবে। আমার কটুক মাটি অ্যালাউ করতেছে সেটেলমেন্ট, তার থেকে কি আরেকটু বেশি সেটেলমেন্ট করতে দিব, ঠিক আছে। রিপ্লেস দ্য হোল কম্প্রেসিবল লেয়ার উইথ লেস কম্প্রেসিবল সয়েল। আমার যে মাঝখানে ক্লে পার্টিকেলের যে লেয়ার ছিল ওটাকে আমার রিপ্লেস করতে হবে, ঠিক আছে, যেন আমার লেয়ার ভেরিয়েশনটা না থাকে। কেমিক্যাল গ্রাউটিং, সিমেন্ট গ্রাউটিং, লাইম মিক্সিং, মানে আমাকে এখানে মাটিতে কী করতে হবে, কেমিক্যাল ইউজ করতে হবে এক্সট্রা।
সিমেন্ট দিতে হবে এক্সট্রা, অথবা লাইন দিতে হবে যেন পানি বের হয়ে না আসে বা লেয়ারগুলো যেন তারতম্য না থাকে। রেইনফোর্স সফট গ্রাউন্ড বাই ইউটিলাইজিং জিওসিনথেটিক ম্যাটেরিয়াল। আমরা অনেক সময় দেখছি না যে সাগর পাড়ে অনেকগুলা ব্যাগ ইউজ করে, ওগুলো হচ্ছে জিও পলিমার ব্যাগ। তো এরকম জিও সিনথেটিক কিছু ম্যাটেরিয়াল দিতে হবে মাটিতে, যেন মাটি লেয়ারগুলো কি হয়, স্ট্রং হয়। এক্সিলারেট কনসলিডেশন বাই ভার্টিক্যাল ড্রেন, পেপার ড্রেন, উইক ড্রেন আর স্যান্ড ড্রেন। ড্রেন মানে কি, মাটি থেকে যত ড্রেন করার জন্য আমি ওয়ে করে দিব ততই মাটিগুলা পানি আর থাকবে না, ঠিক আছে, সেটেলমেন্টটা খুব আর্লি হবে। প্রিলোড দ্য এরিয়া অ্যান্ড ইনডিউস কনসলিডেশন প্রায়র টু কনস্ট্রাকশন। যেটা বলছে আমি একটা জায়গায় বিল্ডিং করব, তো বিল্ডিং করার আগে ওই জায়গায় আমাকে কী করতে হবে, আগে লোড দিয়ে রাখতে হবে। মনে করেন ওই জায়গায় আমি 1 মাস ভালো একদম মনে করেন 100-200 বস্তা একদম কি ভালো করে লোড করে রেখে দিলাম, তো ওইটা আবার নিয়ে নিলাম, তাহলে সেটারে কী করলাম আমি প্রিলোড করলাম, মানে আগেই লোড দিয়ে দিছি বিল্ডিং করার আগে, তার মানে ওখানে যথেষ্ট পরিমাণ সেটেলমেন্ট হয়ে গেছে। ভ্যাকিউম ইজ অ্যাপ্লাইড ইন দ্য সফট ক্লে টু ইন্ডিউস নেগেটিভ পোর ওয়াটার অ্যান্ড দাস ইট ইনক্রিজ দ্য ইফেক্টিভ স্ট্রেস অ্যান্ড ইনক্রিজ ইফেক্টিভ স্ট্রেস ওয়ার্ক অ্যাজ প্রিলোডিং। তো যেটা বলা হলো, আমার ইফেক্টিভ স্ট্রেস বাড়ার জন্য কী করতে হবে, আমার তো পানি বের করে নিতে হবে। আপনি কি জানেন ইফেক্টিভ স্ট্রেস সমান কি, টোটাল স্ট্রেস মাইনাস পোর ওয়াটার। তো পানি যদি বের হয়ে যায় তাহলে কী হবে, ইফেক্টিভ স্ট্রেস বাড়বে। তো আমি প্রিলোডিং করলে কী হবে, পানি অটোমেটিক বেরিয়ে যাবে, ফলে ইফেক্টিভ স্ট্রেস বেড়ে যাবে, ফলে আমার ফাউন্ডেশনটা কী হবে, স্টেবল হবে। পরের স্লাইড। ভার্টিক্যাল ড্রেন। ভার্টিক্যাল ড্রেন বলতে কি, আমি যে ড্রেনেজ করব, এখান থেকে যে পানি বের হয়ে যাওয়ার জন্য ওয়ে করে দিব, এগুলো হচ্ছে বেসিক্যালি এই যে ড্রেনেজের পাইপগুলো, এখানে যে পানিগুলো থাকবে এগুলো কী হয়ে যাবে, পানি, অথবা এই লেয়ার থেকে এই লেয়ারে কানেক্টিভিটি রাখছি আমি পানিটা ড্রেন হওয়ার জন্য, ঠিক আছে। সো এখানে টি ইকুয়াল টু কি, H² CV বাই ইন্টু টিভি। ড্রেনেজ ইজ ইম্পর্টেন্ট সেম টু শর্ট অ্যান্ড ড্রেনেজ ডিস্টেন্স। সো ড্রেনেজটা কেন দরকার, ড্রেনেজটা যেন সেটেলমেন্টটা খুব বেশি না হয়, সেজন্য আমি ড্রেনেজ করে দিব সবসময়, যেন ইমিডিয়েট সেটেলমেন্টটা খুব বেশি হয়। আমার যদি সেকেন্ডারি কনসলিডেশন বেশি হয়ে যায় তাহলে তো প্রবলেম, তাই না। ইমিডিয়েট সেটেলমেন্ট হয়ে গেলে আমার আর প্রবলেম নাই, যা দাবার দাবে গেছে। এরপর স্যান্ড ড্রেন। স্যান্ড ড্রেন বলতে যেখানে আপনার বালি সরে যায়, ঠিক আছে, ওই জায়গায় এয়ারপোর্টগুলোতে দেখা গেছে কি অনেকগুলা স্যান্ডের কী করে, লেয়ার তৈরি করে দেয়, ঠিক আছে, যেন সয়েলগুলো মুভ করতে না পারে। অনেকগুলো সয়েলের কলাম ফেলে দেয়, যেমন সাগরের পাড়ে আমরা দেখি না, সাগরের মধ্যে কি করছে, এয়ারপোর্ট বানাইছে, এখানে উদাহরণ দিছে। তাহলে ওখানে কি করছে, বালির সমুদ্র করে দিছে, একদম বালির ড্রেন করে দিছে উপরে, তাহলে এখানে কী হয়ে গেছে, একটা লেয়ার তৈরি গেছে, ঠিক আছে। এই ধরনের প্রক্রিয়াকে স্যান্ড ড্রেন বলা হচ্ছে। পরে এখানে দেখা যাচ্ছে কিভাবে ভার্টিক্যাল ড্রেন দিয়ে দিচ্ছে হোল করে, ঠিক আছে। তারপর প্রিলোডিং। এটা প্রিলোডিং মানে কি, আমি লোড দিচ্ছি আবার ওই লোডটা নিয়ে নিচ্ছি, সেটাকে প্রিলোডিং। পরে ভ্যাকিউম কনসলিডেশন। ভ্যাকিউম বলতে কি, আমি বাতাস দিচ্ছি যাতে সে কি বাতাসগুলো আবার বের করে দিতে পারে, এটাকে বলে ভ্যাকিউম কনসলিডেশন। তো এখানে কিছু এরপর নিউমেরিক্যাল প্রবলেম আছে, এগুলা ট্রাই করবেন, ঠিক আছে। পরে যাই, এখানে এগুলো এক্সাম্পল দিচ্ছি, এগুলো ট্রাই করতে হবে, এই যে রিয়েল কিছু প্রবলেম। এরপর এইগুলাই, ঠিক আছে। তো আজকের টপিকটা আমাদের